আসসালামু আলাইকুম বন্ধুরা। এই গল্পটা অনেকটা ছোট, তবে এখানে সবগুলো পার্ট একসাথে করে দেওয়া আছে। কাউকে সত্যিকারের ভালোবাসলেই অপরাধী হয়ে যেতে হয়, অপরাধের সাজা পেতে হয়। জেলখানায় বসে আছি সকাল থেকে, জানি না আর কতক্ষণ এভাবে থাকতে হবে। প্রিয় মানুষকে ইপটিজিংয়ের অপরাধে আজ আমি জেলে। অফিসারকে অনেক করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। আমি বারবার নিজেকে নিরপরাধ প্রমাণ করতে যাওয়ায় লোকটা আমাকে অনেক মারধর করলো। বুঝতে পারলাম না কি হতে চলেছে। লোকটা বারবার শাসাচ্ছে। আমি অনেক অনুরোধ করলাম, কোনো কথাই শুনলো না, আমাকে ইচ্ছে মতো মারল। আমি শুধু বসে চোখের পানি ঝরাচ্ছি। তাহলে বাস্তবতা কি এটাই যে আঘাত প্রিয় মানুষের থেকেই পেতে হয়? আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না, তাই না? তাহলে চলে যেতে হবে ফ্ল্যাশব্যাগে। আমি আপনাকে বিয়ে করতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আমার কারো দয়া বা সহানুভূতির প্রয়োজন নেই। আপনি ভুল ভাবছেন, আমি মোটে আপনাকে দয়া দেখাচ্ছি না বা সহানুভূতি দেখাচ্ছি না। আপনার মধ্যে আমার কেমন জানি একটা মায়া জন্মেছে। শত চেষ্টায় সে মায়া কাটিয়ে উঠতে পারছি না। অতবার বুঝতে পারলাম, কি বুঝতে পারলেন? এই মায়া কাটানোর থেকে আপনাকে নিজের করে নিয়ে মায়াটা আরও প্রখর করাই ভালো। আপনার বোঝার কোথাও ভুল আছে। আপনি আমাকে এতদিন থেকেও চেনেন না যে আমার প্রতি আপনার গভীর মায়া জন্ম নিবে। মানুষ চেষ্টা করলে সব পারে। আপনিও চেষ্টা করুন, মায়া কাটিয়ে উঠতে পারবেন। কথাটা শেষ করে অধরা ছাদ থেকে নেমে গেল। আমি আর পিছন পিছন পা বাড়ালাম। অধরা বাসায় ঢুকে ওর বাবাকে বলল, লোকটা যে আমায় বিয়ের জন্য বলবে সেটা কি তুমি জানতে বাবা? আজাদ সাহেব কিছুটা অপরাধী চেহারা নিয়ে বলল, হ্যাঁ মা। আজাদ সাহেবের কথায় মনে হচ্ছে অধরার শরীরে আগুন জ্বলে উঠল। তুমি জেনেও ওনার সাথে আমার কথা বলতে পাঠালে? আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি? যদি তাই হয় তবে বলে দিও, আমি চলে যাব, থাকবো না তোমাদের কাছে বোঝা হয়ে। আজাদ সাহেব হয়তো কিছু বলবেন, যার জন্য স্থির করেছিলেন, কিন্তু অধরা তার আগে হনন করে রুমে গিয়ে সজোরে দরজা আটকে দিল। আজাদ সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি ওনার কাছে গেলাম। আমার জন্য আপনাকে এসব শুনতে হলো, ক্ষমা করবেন, আমি আসি। উনি আর কিছু বলল না, শুধু মাথা তুলে নীরব চোখে আমায় বিদায় জানালো। আজাদ সাহেব বলল আমার কলিগ, চাকরির শুরু থেকে তার সাথে খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। সেই সুবাদে গত মাসে তার ছোট মেয়ে তাসমিনের জন্মদিন আমাকে দাওয়াত করেন। তখনই প্রথম দেখে অধরাকে। প্রথম দেখায় কেন জানে অদ্ভুত একটা ভালো লাগার আবেশে জড়িয়ে ফেলে নিজেকে। এরপর দু একদিন দেখা হয়, তবে উনি আমায় দেখেননি। সবসময় মুখে একটা মনমরা ছাপ থাকে। কারণটা জানার ইচ্ছে ছিল খুব, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। এর মাঝে একদিনের বরিশে তাসমিনের সাথে অনেকটা বন্ধুর মতো হয়ে গেছি। ফেসবুকে যুক্ত করে নিয়েছে আমায়। যোগ পাল্টেছে। আমি চাকরি পাওয়ার কিছুদিন আগেই ফেসবুক চালাতে শুরু করি, কিন্তু তাসমিন কেবল 9-এ পড়ে। এর মাঝে সে ফেসবুক চালায়। সবই যুগের হাওয়া। গতবার যখন তাদের বাসায় এসেছিলাম, তখন অধরাকে দেখে মনে হয়েছিল খুবই শান্তশিষ্ট একটা মেয়ে, রাগে ছিটে ফোটাও নেই তার মাঝে। কিন্তু আজ তার প্রতি আমার ধারণাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। সেদিন তার মুখের মলিন গজদাতের হাসির প্রেমে পড়েছিলাম, কিন্তু আজ তার রাগের তীব্রতা দেখি সেই প্রেমে যেন চক্রবৃদ্ধি হারে বাড়তে শুরু করেছে। সেদিনে মনে মনে তাকে গজদন্তিনী নাম দিয়েছিলাম। গতকাল আদার সাহেবকে ওনার মেয়ের প্রতি আমার সহানুভূতি বলার পর ওনার মুখের মাঝে এক আপচা আপচা আলোরাভা দেখতে পেয়েছিলাম। কিন্তু একটু পরে আবার সেই অমাবস্যায় পরিণত হলো, যখন সে বলল, আমার মেয়েটা অভাগী সুমন সাহেব, অনেক ধুমধামে ওর বিয়েটা দিয়েছিলাম, কিন্তু বিয়ের মাত্র 3 মাসের মাথায় জামাই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে আমার মায়ের মুখে আর হাসি দেখি না। গতকালে একজন বাবার চোখের পানি দেখলাম, যে পানির জ্বরে আমার মনের ভিতর বন্যা বয়ে গেল। সারা রাত ভেবে একটা জিনিসে পেলাম, আমি যদি অধরাকে বিয়ে করি তবে তাকে একটা নতুন জীবন দিতে পারবো, আর আদার সাহেবও শান্তি পাবেন। আমি আমার অনুভূতির ঠিকানা খুঁজে পাবো। তাই জন্যই তাদের বাসায় যাওয়া। কিন্তু যতটা সহজ মনে করেছিলাম, বিষয়টা ততটাও সহজ নয়। তার মনে তার মৃত স্বামীর জন্য যে ভালোবাসা, সেটা অনেক প্রহর, কিন্তু আমাকেও যে আমার ভালোবাসা জয় করতেই হবে। পরের দিন আর অফিসে যাইনি। সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বের হলাম। গতকাল রাতেই ঠিক করে রেখেছিলাম আজ অফিসে যাব না, তাই ঘুম থেকে একটু দেরিতে ওঠা। রাস্তায় হঠাৎই তাসমিনের সাথে দেখা হয়ে গেল। তাসমিন, তুমি এখানে? আমি তো এদিকে পড়তে আসি, আপনি এদিকে কেন? আপনার বাসা কি এই এলাকায়? হ্যাঁ, চলো কোথাও বসি। নাকি তুমি ব্যস্ত? না, আমার তো পড়া শেষ, এখন বাসায় যাচ্ছি, চলেন। তাসমিন আর আমি একটা কফি শপে আসলাম। 2 কাপ কফি অর্ডার করলাম। তো তোমার কি অবস্থা? পড়ালেখার কি খবর? আমার অবস্থা বাদ দেন, আপনার কি অবস্থা সেটাই বলুন। শুনলাম আপনি গতকাল আমাদের বাসায় গিয়েছিলেন। কিন্তু যেই কাজে গেছিলাম
আমি জানি আপনি কেন গিয়েছিলেন। আপনি যদি আপুকে বিয়ে করেন তাহলে কিন্তু আমার ভালোই হয়। তাই বুঝি? হ্যাঁ, আমি তো মনে মনে আপনাকে অলরেডি ভাইয়া ভেবেই নিয়েছি। তাহলে আপনি বলছো কেন? তুমি বলবা। ঠিক আছে, তবে ভাইয়া আপু যাই বলুক না কেন আমি তোমায় সাহায্য করব। তুমি এগিয়ে যাও। জানো, আপু প্রায় দিন একা একা কান্না করে। এসব আমার একদম সহ্য হয় না, খুব খারাপ লাগে। ভাবতাম যদি আপুর জন্য কিছু করতে পারতাম। আচ্ছা, তোমার বাবা কি পছন্দ করে বিয়ে দিয়েছিল? না, আপুরা ভালোবেসে বিয়ে করে। ও আচ্ছা, তার জন্যই তোমার আপু এত বেশি কষ্ট পাচ্ছে। আপুকে অনেক। এর মাঝে আমার ফোন বাজতে শুরু করলো। 1 মিনিট, আমার কলিগের ফোন। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে রিয়ন ভাই বলল, ওয়ালাইকুম আসসালাম। সুমন, কই তুই? আমি তো বাসায় আছি। কেন? আজাদ সাহেব খুব অসুস্থ হয়ে পড়েছে, তুমি প্লিজ তাড়াতাড়ি হসপিটালে আসবে। আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি কফির বিল দিয়ে তাসমিনকে নিয়ে হসপিটালে আসলাম। রিয়ন ভাই বাইরে দাঁড়িয়ে আছে। ওনার অবস্থা এখন কেমন? তুমি আছো? এখনো পুরোপুরি ঠিক না, তুমি এখানে থাকতে পারবে? আমায় আবার অফিসে যেতে হবে। সমস্যা নেই, আপনি যান, আমি আছি এখানে। রিয়ন ভাই চলে যায়। এর মাঝে গজদন্তিনী চলে আসছে। আসার সময় তাসমিন ওকে ফোন করে সব কিছু বলে। মনে হয় সম্পূর্ণ রাস্তা কান্না করেছে, চোখ লাল হয়ে গেছে। বাবার কি অবস্থা এখন? ডক্টর ভেতরে আছে, চেক আপ করছে। আপনি শান্ত হয়ে বসুন। তাসমিনকে বললাম ওনাকে নিয়ে বসতে। ডক্টর বের হলে জানতে পারলাম কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তার কারণে, প্রেশার বাড়ার কারণে এমন অবস্থা হয়ে গেছে। ডক্টর একটা প্রেসক্রিপশন হাতে ধরিয়ে দিয়ে ওষুধগুলো এনে রাখতে বলল। আমি তাসমিন আর গজদন্তিনী ভেতরে গেলাম। আজাদ সাহেবকে ঘুমের ওষুধ দেওয়ার জন্য উনি ঘুমিয়ে গেছেন। আপনারা এখানে থাকুন, আমি ওষুধগুলো নিয়ে আসছি। আর আপনি বেশি কান্না করবেন না। ডক্টর বলল উনি আউট অফ ডেঞ্জার, বেশি কান্না করলে আপনার শরীর খারাপ করবে। গজদন্তিনীর দিকে তাকিয়ে কথাগুলো বললাম। ভাইয়া, আমি তোমার সাথে আছি। না, তুমি এখানে থাকো, আর উনি যেন কান্না না করে। আর যদি কান্না করে তবে রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে দেবা। আমার মুখের এমন কথা শুনে নিমেষে কান্না হাওয়া হয়ে গেল। মেয়েরা যে কোনো অবস্থাতেই তার বাবার সঙ্গ ছাড়তে চায় না। ওষুধগুলো কাছের ফার্মেসি থেকে পাওয়া না যাওয়ায় একটু দূরে যেতে হলো। ওষুধগুলো ব্যাক করা শেষ, এখন হসপিটালের উদ্দেশ্যে রওনা দেব। হঠাৎই মোবাইলে চিরচেনা রিংটোনটা বেজে উঠল। একটা অপরিচিত নাম্বার। ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। একটা মেলে কণ্ঠ ভেসে আসলো। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায়? ডাক্তার এসে ওষুধ খুঁজছে। বুঝতে বাকি রইল না যে এটা সেই। এই তো ওষুধ প্যাক করা শেষ, এখন যাচ্ছি। একটু তাড়াতাড়ি আসবেন প্লিজ। আমি এখনই আসছি। এটা কি আপনার নাম্বার? হ্যাঁ। বলে ফোনটা কেটে দিল। আস্তে আস্তে নাম্বারটা গজদন্তিনী দিয়ে সেভ করে রাখলাম। অধরার বাবার জ্ঞান ফিরল একটা আগেই। আমি অধরা, তাসমিন ওনার সামনে দাঁড়িয়ে আছি। এখন আপনার কেমন অনুভূতি হচ্ছে? একটু ভালো। কি নিয়ে এত চিন্তা করতে গেছিলা তুমি? আর যদি তোমার কিছু হয়ে যেত তবে আমাদের কি হতো সেটা একবার ভেবে দেখেছো? ছলো ছলো চোখ নিয়ে অধরা তার বাবার উদ্দেশ্যে প্রশ্নটি ছুড়ে মারল। কাঁপা কাঁপা গলায় অধরার বাবা উত্তর দিল, আমার কি অন্য কোনো চিন্তা আছে মা? আমার তো সব চিন্তা তোদের নিয়ে। ওনাদের এসব দেখে আমার কেমন যেন বিরক্ত হলো। একজন অসুস্থ মানুষের সাথে অবান্তর কথা বলছে। কি শুরু করছেন আপনি? ওনাকে একটু বিশ্রাম দিতে দেবেন তো? এসব বাসায় গিয়ে আলোচনা করবেন। আমায় রিলিজ দিবে কবে? আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। আমার ডাক্তারের কাছে যাওয়া শুনে তাসমিন আমার সাথে আসতে চাইল, কিন্তু অধরা ওকে ওখানে রেখে আমার সাথে আসলো। ডক্টরের সাথে কথা বললাম। উনি আজকেই নিয়ে যেতে বলল, তবে একটু রেস্টে থাকতে হবে। ডক্টরের কেবিন থেকে বের হয়ে অধরা হনহন করে হাঁটতে শুরু করলো। এই যে শুনছেন? কিছু বলবেন? সেই সকালে আসছেন, চলেন কিছু খেয়ে নেবেন। আমার ক্ষুধা নেই। আর বাবা, তাসমিন ওরাও তো না খেয়ে আছে। তাই জন্যই তো বলছি, চলেন কিছু খেয়ে নেবেন, আর ওনাদের জন্য পার্সেল করে নেওয়া যাবে। আমি যাব না। আপনি তাসমিনকে সাথে নিতে পারবেন? বিশ্বাস করতে পারেন, কোনো অবান্তর কথা বলবো না। কোন সিচুয়েশনে কোন কথা বলতে হয়, আর কিছু হোক আর না হোক, সেটা অন্তত জানা আছে আমার। অনিচ্ছা শর্তে কীভাবে যেন আমার সাথে আসতে রাজি হলো। সকালে গল্পের ধারায় তাসমিন একবার বলেছিল ওর বোন বিরিয়ানি খুব পছন্দ করে, তাই ওকে নিয়ে একটা বিরিয়ানির হাউজে আসলাম। ওয়াশরুমে ফ্রেশ হয়ে সিটে বসলাম। আপনি বিরিয়ানি খাবেন নাকি খাচ্ছি? আমি কিচ্ছু খাবো না। আপনি এত করে বললেন জন্য আসলাম। ওদের জন্য প্যাক করে নিন, তাহলেই হবে। অধরার কথা শুনে মুচকে এসে ওয়েটারকে 2 প্লেট বিরিয়ানি অর্ডার করলাম। রাগ আমার উপরে আছে, কিন্তু বিরিয়ানির উপর না, তাই আর রাগ করে থাকতে পারবে না। আপনাকে একটা কথা বলি।
যদি গতকালকের বিষয় হয় তবে না বলাই ভালো হবে। আরে না, ওইটা না। আপনার বাবাকে 1 সপ্তাহ অফিসে যেতে দেবেন না। ওনার পুরোপুরি সুস্থ হওয়া দরকার, আর ওনার একটু খেয়াল রাখবেন। হুম। এর মাঝে বিরিয়ানি চলে আসলো। আমার ভাবনাটাই ঠিক, বিরিয়ানির উপর রাগ করে থাকা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। খাওয়া শেষ করে ওনাদের জন্য পার্সেল নিলাম। অফিসে এসে দেখি তাসমিন বসে গেম খেলছে। পরিবারের ছোট মেয়েরা সবসময় একটু বেখেয়ালি স্বভাবেরই হয়। ডাক্তারের সাথে কথা বলতে এতক্ষণ লাগলো বুঝি? হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে কথাটা বলল। ওর মাঝে কোনো সিরিয়াসলি না দেখে অধরা চোখ রাঙিয়ে ওকে সাবধান করে দিল। এখন রাত প্রায় 8টা। অধরার বাবাকে নিয়ে বাসায় ফিরলাম। ওনাকে ওনার বিছানায় শুয়ে দিয়ে আমি চলে আসলাম। আসার সময় দরজা লক করার জন্য অধরই নিজেই আসলো। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ? সেটা কেন? সারাদিন আমাদের সাথে থাকার জন্য। একটা সুযোগ দিলে সারা জীবন থাকতে রাজি। অধরা থেকে প্রতি উত্তরে কিছু আশা করছিলাম, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে বিরক্তকর একটা ভাব নিয়ে দরজা লক করে দিল। রাতের আকাশ, নিস্তব্ধ শহর, এমন একটা পরিবেশে একা একা হাঁটার জন্য সব থেকে উত্তম। রবি ঠাকুরের মল্লিকা বনে গানটা গুনগুন করছি আর হাঁটছি। হঠাৎ ফোনের বিরক্তকর টোন বেজে ওঠে, আর আমার সৌন্দর্য মুহূর্ত উদযাপনে বাধা দিল। তাসমিন ফোন দিয়েছে। হ্যাঁ বলো তাসমিন। তুমি বাসায় গেছো ভাইয়া? বাবা, আমার খোঁজ নেওয়া হচ্ছে দেখছি। আপু জানতে চাইলো তাই। অধর হয়তো পাশে ছিল, তাই তার নাম বলায় তাসমিনকে বকে চলে গেল। ও আচ্ছা, বাসার কাছে আছি, তবে এখনো বাসায় যাইনি। আচ্ছা, সাবধানে যেও, আমি রাখলাম। আচ্ছা। সারাদিনের ক্লান্তি রাতের বেলায় পুরোপুরি অনুভব করা যায়। বিছানায় শরীর মিশিয়ে দিতেই গভীর ঘুমের আবেশে জড়িয়ে গেলাম। সারা রাত কোন দিক দিয়ে গেল বুঝতেই পারলাম না। সময় ঠিক আন্দাজ করতে পারছি না। ফোনটা এমন করে বাজছে মনে হচ্ছে দুধের শিশু সকালবেলা মায়ের কাছে খাবার বায়না করছে। ঘুম ঘুম চোখে ফোনটা খুঁজে রিসিভ করলাম। হ্যালো ভাইয়া, তুমি এখনো ওঠোনি? অফিস যাবে না? কয়টা বাজে? এই তো 8টা। তাসমিনের কথায় বিছানা থেকে উঠে বসলাম। এতটা বেলা হয়ে গেছে? তুমি এত সকালে ফোন দিলে যে? নাকি এখনো তোমার আপু ফোন দিতে বলেছে? আসলে অনেকটা তাই, বাবা অফিস যেতে চাচ্ছে। তুমি প্লিজ বাবাকে একটু বলো। আচ্ছা, ফোনটা ওনাকে দাও। অধরার বাবার সাথে কথা বলে ওনাকে বাসায় থাকতে বললাম। 9টার আগে অফিসে যেতে হবে, নয়তো বস আমায় বেহাল অবস্থা করবে। তাড়াহুড়ো করে বের হলাম। নাস্তা করারও সময় নেই। এখন প্রায় 12টা বাজে। কাল থেকে কিছু খাওয়া হয় না। পেটে তো ক্ষুধায় ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। কাজে মন বসছে না। টিফিন সময় আসতে এখনও প্রায় 1 ঘন্টা বাকি। ফোনটা হাতে নিয়ে গ্যালারি ফোন বুকে ঘোরাঘুরি করছি, যদি এতে সময়টা তাড়াতাড়ি কেটে যায়। হঠাৎই চোখে অধরার নামটা ভেসে উঠল। ফোন দেবো কি? কিন্তু ফোন দিয়ে কী বলবো সেটা পরে দেখা যাবে। আগে ফোন তো দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? আপনি আমার নাম্বার সেভ করে রেখেছিলেন? না, তবে মনে রেখেছিলাম কারণ আমি জানতাম আমার কাছে ফোন আসবেই। বাহ, আপনি তো ভবিষ্যৎ বলতে পারেন দেখছি। আপনার যদি দরকারি কোনো কথা থাকে তবে বলতে পারেন, নয়তো আমি ফোন কাটবো। কি যেন বলতে ফোন দিলাম, ভুলে গেছি। অযথা ফোন দিবেন না, এটা আমার পছন্দ না, যত সব। বলে মুখের উপর কেটে দিল। এমন কেউ হয় নাকি? একটু সুখ দুঃখের কথা বলে সময়টা কাটিয়ে দিতাম। কিন্তু আরেকবার ফোন দেব, যদি রেগে যায়। আচ্ছা, একটু রাগলে কি এমন হবে? একবার রিং বেজে কেটে গেল, রিসিভই করলো না। আবার দেব, কিন্তু সেই সময়ে ও নিজেই ফোন দিছে। এখন তো ভয়ে আমার হাতে কাঁপুনি শুরু হলো। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভই করলাম। আপনার সমস্যা কি? বারবার ফোন দিচ্ছেন কেন? অধরা যে এতটা রেগে যাবে সেটা আমি কল্পনা করতে পারিনি। আমি তো শুধু 2বার ফোন দিলাম। আপনি প্রয়োজন ছাড়া কেন ফোন দিবেন? আমি তো প্রয়োজনেই ফোন দিয়েছি। ও আচ্ছা, কি প্রয়োজন? বাঁচার জন্য তো বললাম প্রয়োজন, কিন্তু এখন কি বলবো? কি প্রয়োজন? ও হ্যাঁ, মনে পড়েছে। বলছিলাম যে আজাদ সাহেব এখন কেমন আছেন? আজাদ সাহেবের কথা বলে গলাটা শান্ত হয়ে গেল। কিছুটা সুস্থ। ও, ওষুধগুলো ঠিকমতো দিচ্ছেন তো? হ্যাঁ, আর কিছু বলবেন? আপাতত তো কিছু খুঁজে পাচ্ছি না, পেলে ফোন দেব। অধরাকে আর কথা বলার সুযোগ না দিয়ে কেটে দিলাম। যদি এবার ওর রাগ আমার মন ছুঁয়ে যায়, কিন্তু এবারও রাগের পরিমাণ বাড়তে পারে, তাই ফোন কেটে দেওয়া। একটা মেয়ে তার বাবাকে যে পরিমাণ ভালোবাসে এবং যে পরিমাণ তার কষ্ট বুঝতে পারে, যদি সেই পরিমাণ তার স্বামীকে বোঝার চেষ্টা করত, তবে পৃথিবীটা সুখের সমুদ্রে ভেসে থাকতো। কিন্তু এদের চোখে বাবা আর ভাইচারা সব পুরুষই খারাপ। অফিসে এসে সন্ধ্যার পর অধরাদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হঠাৎই সামনে পড়ল অধরা। এই অবেলায় আপনি একা এখানে কেন? পেছন থেকে বলায় হঠাৎ করে চমকে গেছে। বাবার জন্য ফল কিনতে আসছিলাম।
এই জন্য আপনাকে এই সময় বাইরে আসতে হবে? তো কে আসবে? আমায় বললেই তো হতো। আমি তো ফল নিয়েছি, চলেন, আপনাকে ফল নিতে হবে না। কিন্তু আবার কিন্তু কিসের? আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, চলেন। অধরার চোখে একটু ভয় দেখলাম। ওকে আমায় ভয় পাচ্ছে? তাহলে তো ভালোই। ভয় পেলে ওকে কেমন যেন বাচ্চাদের মতো লাগে। নিয়নালয়ে হাঁটছি। ইস, যদি হাতটা ধরতে পারতাম। হঠাৎই বৃষ্টি নামতে শুরু করলো। কোনো রকম কাক ভেজা হয়ে একটা ছাউনির নিচে আশ্রয় নিলাম। আগে থেকে এখানে দুইজন ছিল। বাসার কাছে এসে বৃষ্টি নামতে হলো? বৃষ্টি তো আর দেখতে পাচ্ছে না যে কার বাসা কাছে আর কার বাসা দূরে। অধর আমার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল, কিন্তু আমি বুঝতে পারলাম না কি জন্য কথা না বলে চুপ হয়ে গেল। জানার জন্য আমি পিছনে তাকালাম। যে দুজন আগে থেকে ছিল তারা প্রেমিক যুগল। ছেলেটা মেয়েটাকে গভীর আবেশে বুকে জড়িয়ে নিয়েছে। হঠাৎই ছেলেটার সাথে আমার চোখাচোখি হতে ছেলেটা বলল, ভাইয়া, আপুরও বোধহয় শীত করছে, আপনি আমার মতো করে ধরুন, আপনার এবং আপুর দুজনেরই শীত হাওয়া হয়ে যাবে। মন তো চাই ধরতে, কিন্তু সেই কপাল তো পরলা দেয়নি ভাইয়া, আপনি ধরে থাকুন। অধরা রাগে ফোঁস করছে। কি জন্য রেগে গেল কিছুই তো বুঝতে পারলাম না। বৃষ্টি মোটামুটি থেমেই গেল। অধরার এক মুহূর্ত না থেকে হাঁটতে শুরু করলো। অধরা, এই অধরা। আমার ডাক শুনে দাঁড়িয়ে পড়ল। কি বললেন আপনি? একটু ধীরে হাঁটুন, আমি তো আপনার নাগালই পাচ্ছি না। আপনি ওখানে কি বললেন? কই কিছু না তো, যা বলা তা তো ওই ছেলেটাই বললো। আপনি কিছু বলেননি? হুম। মন তো চাই, কিন্তু কপাল খারাপ, এটা কে বলল? ও, তাহলে আপনার রাগের কারণ এটা? আমি তো আপনাকে বলিনি, অন্য কাউকে বলেছি। তাহলে ঠিক আছে। আর আপনি আমার পেছনে আসছেন কেন? আপনার বাবাকে দেখতে। ও, যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম। একটু পরে বাসায় এসে পৌঁছে গেলাম। আমায় দেখে তাসমিন তো খুশিতে আটখানা। এ কি ভাইয়া, তুমি তো পুরো ভিজে গেছো। তুমি দাঁড়াও, আমি তোমার কাপড় চেঞ্জের ব্যবস্থা করছি। মেয়েটা খুবই চঞ্চল, এক মুহূর্ত কোথাও স্থির থাকে না। একটু পরে একটা শার্ট আর একটা লুঙ্গি নিয়ে হাজির হলো। এগুলো কোথায় পেলে তুমি? বাবার। কিন্তু আমি তো লুঙ্গি পরতে পারি না। এত বড় হয়েছো, লুঙ্গি পরতে পারো না? আসো, আমি শিখিয়ে দিচ্ছি। পাশে অধরা ছিল, তার দিকে তাকাতে দিকে চোখ রাঙিয়ে আছে। থাক আপু, লাগবে না, আমি তো এক্ষুনি চলে যাব। তোমার বাবাকে ডেকে দাও। তুমি বাবার রুমে যাও। আচ্ছা। আমি অধরার বাবার রুমের দিকে পা বাড়ালাম। হঠাৎই উনি নিজেই বের হলো। আপনি অসুস্থ শরীর নিয়ে বাইরে আসলেন কেন? তোমার কণ্ঠ শুনে বের হলাম। তুমি তো ভিজে গেছো, কাপড়টা বদলে নাও। দরকার হবে না, আমি এক্ষুনি চলে যাব। বাইরে তো বৃষ্টি হচ্ছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল? এবার অনেক জোরেই বৃষ্টি নামছে। তুমি বাসায় যেতে পারবে না ভাইয়া, আজ তোমায় এখানেই থাকতে হবে। মজা করো না, বৃষ্টি কমলে আমি চলে যাব। আজ না হয় থেকেই যাও। আমি থাকলে হয়তো কারো অসুবিধা হবে। আমার কথা শুনে মুখ বেশ খেয়ে অধরা রুমে চলে গেল। সেদিন আর আশাই হলো না, রাতে সেখানেই থাকতে হলো। খাওয়ার পর ড্রয়িং রুমে বসে আছি। তাসমিন একটা বই দিয়ে গেল। ভাইয়া, এই বইটা পড়ো, খুব ভালো লাগবে। তাই? কি বই? বরফ গলা নদী, জহির রায়হানের। ভাবলাম বৃষ্টির দিনে নদীর গল্প পড়তে ভালোই লাগবে। আগে কখনো এসব উপন্যাস পড়া হয়নি, তখন থেকে পড়া শুরু করলাম। যতই পড়ছি ততই গল্পের ভিতর চলে যাচ্ছি। সময়ের দিকে কোনো খেয়ালই নেই। আপনি এখনো এখানে কেন? অধরার হঠাৎ কথা বলে চমকে উঠলাম। ওহ, ভয় পেয়ে দিলেন তো। এখন যদি আমার অসুখ বাঁধে তো কে সেবা করবে শুনি? আমার কথা অপেক্ষা করে আবারও বলল, এখনো এখানে কি করছেন? রুমে গিয়ে শুয়ে পড়ুন। তাসমিন একটা বই দিল, সেটাই পড়ছি, অনেক মজাদার। ও আচ্ছা, পড়া শেষ হয়ে গেলে লাইট বন্ধ করে দিবেন। আপনি কি এক্ষুনি ঘুমাবেন? না, কেন? তাহলে বসুন না, গল্প করে। অধরা আমার পাশে এসে বসলো। আমি কখনো ভাবিনি যে অধরা আমার কথায় আমার সাথে বসে গল্প করবে। আপনি বৃষ্টি পছন্দ করেন? না। পৃথিবীর বেশিরভাগ মানুষেরই তো বৃষ্টি পছন্দ, আপনার না কেন? মনে করুন ওই কম ভাগ মানুষের দলে আমি। কিন্তু পছন্দ না করার কারণটা জানতে পারি? এমনিতেই। তবে বাস বাস কথাটা উচ্চারণ করার সাথে সাথেই অনাকাঙ্ক্ষিতভাবে বিরাট গর্জন করে একটা বাস পড়ল। সাথে সাথে অধরা আমায় জড়িয়ে ধরল। এতক্ষণে বুঝলাম বৃষ্টি কেন পছন্দ নয়। এভাবে যদি জড়িয়ে থাকে দিবস রজনী, তবে পৃথিবী হোক বাজ রাজ্য। অধরা যে এভাবে হঠাৎ করে আমার জড়িয়ে ধরবে, এটার জন্য মানসিক ও শারীরিকভাবে কোনোভাবে আমি প্রস্তুত ছিলাম না। প্রথমবার কোনো মেয়ে আমাকে স্পর্শ করলো। এই হালকা শীতের মাঝেও শরীর ঘামতে শুরু করেছে। রেস্টটা কাটতে অধরা সরে গিয়ে নিজেকে ঠিক করে উঠে দাঁড়ালো। আমি যে কিছু বলবো সেই সাহসটাও পাচ্ছি না, আমি এখনো ঘামছি। অধরা উঠেই চলে যেতে লাগলো। চলে যাচ্ছেন যে?
এবার অধরা দাঁড়িয়ে পড়ল, কিন্তু কোনো কথা বলল না। দেখুন, এটা একটা অ্যাক্সিডেন্ট, এতে লজ্জা পড়তে কিছু নাই। আপনি কি আর কিছু বলবেন? বলার তো অনেক কিছু আছে, যদি বসতেন তাহলে কিছুটা গুছিয়ে বলার চেষ্টা করতাম। অধরা গুটি গুটি পায়ে এসে বসলো, কিন্তু এবার একটু দূরত্ব রেখে। দুজনেই চুপচাপ, কেউ কথা বলছে না। অধরা নিচের দিকে তাকিয়ে হাতের আঙ্গুল দেখছে। আমি হঠাৎ ওর কাছে গিয়ে ওর হাত ধরলাম। সারা জীবন আপনাকে এভাবে আগলে রাখার অধিকারটা আমায় দেবেন, কখনো এতটুকু আঁচ লাগতে দেব না, প্লিজ দিন না। আমার এভাবে হঠাৎ তার হাত ধরে কথা বলায় সে কিছুটা শখ খেয়েছে মনে হয়। আমার দিকে একটু তাকিয়ে তার হাত সরিয়ে নিল, আবার উঠে দাঁড়ালো। চলে যাচ্ছে মনে হয়। কিছু বললেন না যে? আপনি ভালো করেই জানেন আমি কি বলতে পারি। আমি কেন আপনাকে আপন করে পাবো না? আমার অপরাধ কি? অপরাধ? আপনার অপরাধ সেটা কে বলল? অপরাধ আমার কপালের। আপনি শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছেন, এখানে তো আপনার কোনো হাত নেই। দেখুন, আপনি যতই বলুন না কেন এটা সম্ভব নয়। আপনি চাইলেই সম্ভব। আমি তো চাই না, আর কখনো চাইবও না। আর আপনার পরিবার কখনো এটা মেনে নিবে না। আমার পরিবারকে আমি রাজি করাবো, শুধু আপনি। আমায় দিয়ে দ্বিতীয় কাউকে ভালোবাসা সম্ভব নয়। কেন নয়? আমায় বিয়ে করলে সমাজের 90% মানুষ আপনাকে বাজে কথা বলবে। আমি সমাজের নিয়মে চলি, কিন্তু সমাজের কথায় না। মানুষ তো কত কিছু বলে, চাকরি না পেলে অপদার্থ, হতভাগা, আরও কত কি। কই কেউ কি কোনোদিন দুমুঠো ভাত কারো মুখে তুলে দেয়? আপনার মতো সমাজে আরও অনেক মেয়ে আছে যাদের স্বামী অকালে ঝরে পড়ে। কই সমাজ তো তাদের কথা কখনো চিন্তা করেনি। শুধু খোঁটা দিতেই সমাজ, বাকি কোনো কাজে সমাজ নয়। সমাজ যদি ভালোই চাইতো, তবে খোঁটা দেওয়ার পরিবর্তে আপনাদের মনের অবস্থা বুঝতে চেষ্টা করতো। আর আপনি বলেন না, সমাজের 90% মানুষই সমালোচনা করবে, বাকি 10% তো সাপোর্ট করবে। সেখান থেকে যদি আরও 2জন অনুপ্রাণিত হয়ে আরও 2জন বিধবা মেয়েকে বিয়ে করে, আবার স্বপ্ন দেখার সুযোগ করে দেয়, তাহলে একটা সময় আপনার মতো কোনো নারী স্বপ্নহীনতায় ভুগবে না, সবাই নতুন করে বাঁচতে শিখবে। কিন্তু আমি তো পারবো না। আমার মন সব সময় তার কাছেই পড়ে আছে এবং থাকবে। যে আমাকে আর বলতেই দিল না। আপনি দয়া করে এই বিষয়ে কথা বলা বন্ধ করুন। আমি চাই না এই বিষয়ে কোনো কথা হোক। সে চলে গেল। কিভাবে আবার অনুভূতিটা বোঝাবো? যাওয়ার আগে শুধু একবার বললাম, দয়া করে আপনি একটু ভেবে দেখবেন। আবার সোফায় বসলাম। হঠাৎ খিলখিল করে হাসতে শুরু করলো, আর তাসমিন আমার সামনে এসে দাঁড়ালো। বাহ ভাইয়া, তুমি তো অনেক সুন্দর কথা বলতে পারো। তুমি কোথায় ছিলে? আমি দরজার ওপাশে ছিলাম। ভালোই হলো, তুমি দরজাটা লাগিয়ে দাও। দরজা তো লক করাই আছে। আমি চলে যাব, তুমি দরজাটা লক করে দিও। এত রাতে আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বাজও পড়ছে। সমস্যা নেই, যেতে পারবো। বৃষ্টির পানিতে যদি হৃদয় কিছুটা শান্ত হয়। কিন্তু দরজা লক করে দাও। তাসমিনকে আর কিছু বলতে না দিয়ে চলে আসলাম। আমার মাঝে কি এমন কম আছে যে আমায় ভালোবাসতে পারবে না? রাতে বৃষ্টিতে ভিজে বাসায় ফিরলাম। আসলে অধরের সাথে কথা বলে আর কেন জানি থাকতে মন সায় দিল না। আম্মু গেট খুলে একগুচ্ছ কথা শুনিয়ে দিল। আম্মুর বকা সবসময় এক কানে শুনি আর অন্য কান দিয়ে বের করে দেই, এমন স্বভাব আমার। কখনো গায়ে মাখি না। পরের দিন অফিসে গিয়ে দুপুরে যখন সবাই খাওয়ার জন্য ক্যান্টিনে গেল, তখন ভাবতে থাকলাম গতকাল রাতে চলে আসলাম, এরপর একবার কেউ ফোনও দিল না। আসলেই মন থেকে অধরা আমাকে সহ্যই করতে পারে না। শুধু শুধু ওকে বিরক্ত করি। ফোনটা পকেট থেকে বের করে দেখি সুইচ অফ। অন করতে কয়েকটা মেসেজ আসলো। মেসেজটা সিন করতে যাব, এমন সময় তাসমিনের ফোন। হ্যালো। কই ছিল? তোমার ফোন বন্ধ কেন? সবাই কত টেনশনে ছিল জানো তুমি? পাগলিটা এক নিঃশ্বাসে অভিযোগগুলোর তালিকা পাঠ করে শেষ করলো। কান্নাও করছে। মানুষ শুধুমাত্র তার নিজের মানুষের জন্য চোখের পানি ঝরায়, তবে কি আমি তাদের? সকালে তাড়াতাড়ি ফোন নিয়ে পকেটে রেখেছি, খেয়াল করিনি। বাবা তোমায় দেখা করতে বলেছে। আচ্ছা, মেয়েটা সত্যি পাগলি। কিছুদিন অধরাকে তেমন দেখাই হয়নি, আর মনটা খুব করে চায়, কিন্তু ওকে আর বিরক্ত করতে চায়নি। আজ শুক্রবার, বিকেলে হাঁটতে বেরোয়েছি একটু। আচমকা অধরার সাথে দেখা হয়ে গেল। ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে গেল। আপনাকে খুব দেখতে ইচ্ছে করছিল। কেন? সেই কেনর মানেটা যদি একটু আপনি বুঝতে পারতেন। ভেবেছিলাম আপনার সাথে ভালো করে কথা বলবো, কিন্তু আপনি সামনে আসলেই ওই এক বিষয় নিয়ে পড়ে থাকেন। অধরা বিরক্তি নিয়ে হাঁটতে শুরু করলো। আমি বকবক করছি আর তার পেছন পেছন হাঁটছি। হঠাৎ একজন লোক অধরার সামনে এসে দাঁড়ালো আর অধরাকে জিজ্ঞাসা করলো কেমন আছো, আর আমাকে দেখিয়ে বলল এটা কে। অধরা মাথা নিচু করে শুধু বলল, উনি। থাক, বলতে হবে না, তুমি যাও। অধরা চুপচাপ চলে গেল। একটু পর জানলাম লোকটা পুলিশ। যখন আমার ইফটিজিংয়ের জন্য থানায় নিয়ে আসলো, আমি তাদের এত করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না।
আমি বারবার নিজেকে নিরপরাধ প্রমাণ করতে যাওয়ায় লোকটা সজোরে আমাকে একটা থাপ্পড় মেরে দিল। বুঝতেই পারলাম না কি হতে কি হয়ে গেল। লোকটা বারবার এসে শাসিয়ে যাচ্ছে, এফটিজিং করার শখ বের করব। স্যার বিশ্বাস করেন, আমি ওনাদের চিনি আর ওরাও আমায় চেনে। অধরা, যদি তোকে চিনতো তবে অবশ্যই আমায় বলতো। এখন বাঁচার জন্য মিথ্যা বলছিস, এর জন্য তোকে কি করতে পারবি ভাবতেও পারবি না। বুঝতে পারলাম কিছুতে কোনো কাজ হবে না, তাই শুধু শুধু নিজেকে নিরপরাধ প্রমাণ করতে গেলাম না। ভাগ্যে যা আছে তাই হবে। ইফটিজিংয়ের মামলা এমনভাবে ফাঁসিয়ে দেব যে কোনো দিন আর কোনো মেয়ের দিকে তাকানোর সাহস পাবি না। অফিসার এভাবে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। যখন বুঝতে পারলাম আমার কথার কোনো মূল্যায়ন হবে না, তখন থেকে চুপচাপ শুধু তার কথাই শুনে যাচ্ছি। এখন ওপরওয়ালা যা ভালো মনে করেন তাই হবে। একটু পরে তাসমিনকে দৌড়ে থানার ভিতরে আসতে দেখলাম। আমায় দেখে আমার কাছে চলে আসলো। ভাইয়া, তুমি ঠিক আছো তো? মেয়েটা আজ দ্বিতীয়বার আমার জন্য কান্না করছে। আমি ঠিক আছি, তুমি এখানে কেন? আমাদের কথার মাঝে সে অফিসার চলে আসলো। তাসমিন না তুমি, অধরার ছোট বোন? হ্যাঁ, আপনি ওকে ধরে আনছেন কেন? ও ও তোমার বোনকে ইফটিজিং করছিল তাই। তুমি চিন্তা করিও না, ওকে এমন সাহায্য করব কোনোদিন কোনো মেয়ের দিকে তাকানোর সাহস হবে না। যাই হোক, তোমার বাবা কেমন আছে? উনি একটু অসুস্থ, নয়তো উনি নিজেই আসতেন। আর উনি কোনো ইফটিজার নয়, উনি আমাদের আত্মীয়। আপনি শুধু শুধু ওনাকে এভাবে আটকে রেখে কষ্ট দিচ্ছেন। ও আচ্ছা, তোমার আপু তো কিছু বললো না? আপু তো এটাও বলেনি যে উনি আপুকে ইফটিজিং করছে। সেটা তুমি ঠিকই বলেছো। চলো চা খেয়ে আসি, এরপর এসে ওকে ছেড়ে দিব। না ভাইয়া, আপনি ওকে আগে ছেড়ে দিন। বাসায় বাবা আপু খুবই চিন্তা করছে। অফিসার একজনকে বললো আমায় ছেড়ে দিতে। যে কোনো সমস্যায় আমাকে ফোন করিও, এই নাও আমার কার্ড। তাসমিন আচ্ছা বলে কার্ডটা নিয়ে গেল। মেয়েটার সাহস আছে বলতে হবে। একা একা থানা পর্যন্ত চলে আসছে। রিক্সায় চুপচাপ বসে আছি। তাসমিন প্রথম কথা বলা শুরু করলো। তোমাকে ওরা মেরেছে? কই না তো, তবে একটু আদর যত্ন করেছে, এই আর কি। ইস, খুব ব্যথা পেয়েছো তাই না? লাল হয়ে গেছে গাল। তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ। আর তুমি থানায় আসতে গেলে কেন? তোমায় আটকে রেখেছে আর আমি আসবো না? তোমায় কে বললো আমায় আটকে রেখেছে? আপু। ও আচ্ছা, তোমার আপু তো আসলো না। তোমার আপু হয়তো চায় যে আমাকে আটকে রাখুক। এমন কিছু না। আমি বাচ্চা না, বুঝেছো? উনি যদি নাই চাইবেন তাহলে কেন বলবেন যে সে আমায় চেনে না? তুমি ভুল বুঝছো ভাইয়া, ওই অফিসারকে তুমি জানো? না, তবে তোমাদের আত্মীয়, এটা বুঝতে পারলাম। আপুর বড় দেবর। ভাইয়া মারা যাওয়ার পর আপু কিছুদিন ওখানে ছিল। ওর ইচ্ছে ছিল শেষ সময় পর্যন্ত ভাইয়ার স্মৃতি নিয়ে ওই বাসায় থাকবে। কিন্তু কিছুদিন যেতেই ওই জানোয়ারের কুনজর পড়ে আপুর ওপর। এরপর আপুর সাথে জোরপূর্বক সম্পর্ক করার চেষ্টা করে। কথাটা জানাজানি হওয়ায় আগেই ওনারা আপুকে বাসা থেকে বের করে দেয়। তাই জন্য আপু তখন ওর সাথে কথা বলেনি। কিন্তু তোমার সাথে যা যা হয়েছে সব দেখেছে। বাসায় গিয়েই আমায় পাঠিয়ে দিল তোমায় ছাড়ানোর জন্য। জানো, আপুও খুব কষ্ট পাচ্ছে। তোমার আপুর তো চোখের বালি আমি, উনি আবার আমার জন্য কষ্ট পায়, এটা তোমার সৌভাগ্য। এরপর কিছুক্ষণ নীরবতা। মামা, সামনে ব্রেক করো। কেন? বাসা যাব না? বাবা তোমায় নিয়ে বাসায় যেতে বলেছে। আজ না, অন্যদিন যাব। তুমি চুপচাপ এখানে বসে থাকো। মামা, আপনি যান। অধরাতের বাসায় আসলাম। অধরা বাবা ড্রয়িং রুমে বসে পায়চারি করছে। আমায় দেখে এক প্রকার দৌড়ে আমার কাছে আসলো। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, আপনি এতটা উত্তেজিত হবেন না, আমার কিছু হয়নি। আমার কথা শুনে অধরা রুম থেকে বেরিয়ে আসলো, কিন্তু কোনো কথা বলছে না। অধরাকে দেখে অধরার বাবা এবার তার সামনে গেল। তোর জন্য আজ একটা সহজ সরল ছেলেকে জেলে যেতে হলো। কি দোষ ছেলেটার? ও তো তোকে ভালোবাসে নতুন করে বাঁচার জন্য তোর পিছু ছুটেছে। এটা কি খুব বড় অপরাধ? অধরার বাবার কথায় বাধা দিয়ে বললাম, আপনি শুধু শুধু ওনাকে কথা শোনাচ্ছেন, ওনার কোনো দোষ নেই। আমার বেশি বেশি করা উচিত হয়নি, এজন্য আমি ক্ষমা চাচ্ছি। আমার কথা শেষ হতেই অধরা রুমে চলে গেল। ভাইয়া, তুমি আমার রুমে আসো, ব্যথার ক্রিম লাগিয়ে দেই। দরকার হবে না, আমি বাসায় গিয়ে ওষুধ নিয়ে নেব। তুমি আসো তো। তাসমিনের রুমে যাওয়ার সময় শুধু দেখলাম অধরার বাবা অধরার রুমে গেল। একটু পরে আমার বিশ্রাম নিতে বলে তাসমিনও বের হয়ে গেল। এখন অনেকটা রাত হয়ে গেছে। তাসমিনের রুম থেকে বের হয়ে দেখি তাসমিনের বাবা সোফায় বসে আছে। আমি তাহলে এখন আসি? চলে যাচ্ছ? আজ থেকে গেলে হতো না? এমনিতে অনেক কষ্ট দিলাম, আর না দেই। কাল অফিসে দেখা হবে ইনশাল্লাহ। কাল অফিসে যাওয়া দরকার নেই। 10টার দিকে তোমার আম্মুকে নিয়ে আমাদের বাসায় এসো। কেন?
সেটা কালকেই বলবো না হয়। আচ্ছা, বাসায় আসলাম। আম্মু আমার অবস্থা দেখে কান্না করে সারা। অনেক বুঝালাম যে কিছু হয়নি। কে শোনে কার কথা? কান্নার জন্য বলতে পারছি না যে আগামীকাল অধরাদের বাসায় যেতে হবে। বেশ কিছুক্ষণ পর আম্মু একটু শান্ত হলো। আম্মু, আগামীকাল অধরার বাবা তোমাদের দাওয়াত দিছে। তোকে তো কতদিন থেকে বলছি আমায় নিয়ে চল, ওদের সাথে কথা বলি, কিন্তু তুই তো আমার কথা গায়েই মাখিস না। যাই হোক, এতদিনে ডাকলো। হুম। কাল তোর বিয়ের কথা বলবো, যদি রাজি না হয় তাহলে কিন্তু আমি অন্য জায়গায় মেয়ে দেখব। আমার পাগলি আম্মু, সারাদিন শুধু বিয়ে বিয়ে। যাও ঘুমিয়ে পড়ো। পরদিন সকালে আম্মুকে নিয়ে অধরাদের বাসায় আসলাম। কলিং বেল বাজানোর পর তাসমিন এসে দরজা খুলে দিল। আম্মুকে সালাম দিয়ে আমাদের ভিতরে নিয়ে এসে বসতে বলল। অধরার বাবা ভিতরেই বসেছিলেন। এরপর শুরু হলো তাদের কথা বলা। তারা কথা বলছে তো বলছেই, হঠাৎই আম্মু বলল, আপনার বড় মেয়েকে দেখছি না যে? সুমন তো সবসময় ওর কথা বলেই আমার মাথা পাগল করে দিচ্ছে। কতদিন বললাম ওকে বাসায় নিয়ে আয়, কিন্তু আমার কথা ও কখনো শোনেই না। আম্মু আমি ইশারাই বলল, বিয়ের কথাটা বলবো। আমি বললাম, এত তারা কিসের, আসি তো। ও রুমে আছে, আপনার কাছে একটা রিকোয়েস্ট করি বোন। আম্মু কিছুটা অবাক হলো। এভাবে বলছেন কেন? আপনার যা ইচ্ছা বলুন। আমার মেয়েটাকে আপনার বাড়িতে একটু ঠাঁই দিবেন। আমার মেয়েটা খুবই অভাগী, ওকে আপনার আঁচলের নিচে ছায়া দিবেন। আমার অনুরোধটা রাখবেন প্লিজ। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। অধরার বাবা অধরার সাথে আমার বিয়ের কথা বলছে। আমার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে গেছে। আপনি তো আমার মনের কথা বললেন, আমিও তো এটাই বলবো, এই জন্য এসেছিলাম। অধরার বাবার কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেলাম। কিন্তু পরক্ষণে অধরার কথা মনে হতেই মুখ কিছুটা ফ্যাকাশে ভাব হয়ে আসলো। অধরার বাবা তো শুরু থেকেই আমায় জামাই করতে রাজি, কিন্তু অধরাই তো রাজি না। জোর করে কি তাহলে তাকে আমার সাথে বিয়ে দেবে? জোর করে বিয়ে দিলে আমি কখনোই বিয়ে করব না, কারণ শারীরিক তৃপ্তির জন্য এই শহরে দেহের অভাব হয় না, কিন্তু মানসিক তৃপ্তির জন্য একটা সুন্দর মনের বড়ই অভাব। আর যদি সেই মনটা আমি না পাই, তবে শূন্য দেহটা কোনো কাজের নয়। আমাকে অধরার সাথে আগে কথা বলতে হবে। আমার ভাবনা ছেদ ঘটিয়ে এক নীলপরি হাতে কফির ট্রেনে আমাদের সামনে এসে দাঁড়ালো। নীলপরি, নীলচুরি, কপালে নীল টিপ। ক্ষণিকের মাঝে সব ভাবনায় ভুলে গেলাম। ডুব দিলাম এক দ্বীপে। শুধু একটা কথাই মনে হচ্ছে, এই পরিটা আমার হতে যাচ্ছে। আজ নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে। মা, তুমি আসো আমার পাশে, তুই ওই দিকে যা। আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি আগে থেকে জানতাম অধরাকে আম্মুর খুব পছন্দ হবে। এমন একটা পরীকে আপনি ঘরে লুকিয়ে রেখেছিলেন, এটা কিন্তু খুব বড় অন্যায়। তাসমিন এসে আমার পাশে বসতে বলল। এই তো এখন আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। অধরাই প্রথম মুখ খুলল। আন্টি, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। পাগলি মেয়ে, একটু কেন? সারাদিন তো আমার সাথেই গল্প করতে হবে। আচ্ছা চলো। আম্মু আর অধরা উঠে অধরার রুমে গেল। আমি আর অধরার বাবা, মানে আমার হবু শ্বশুর মশাই আর শালিকে বসে আছি। রুমে যাওয়ার পর আম্মু আর অধরার কথোপকথন। আন্টি, কিছু মনে না করলে একটা কথা বলি? একটা কেন মা, তুমি যতগুলো খুশি বলো, আমি শুনছি। আপনি কি জানেন আমি বিধবা? আম্মু অধরার কথা শুনে হাসলো। এই কথা বলার জন্য তুমি অনুমতি চাচ্ছ? অধরা আম্মুর হাসি দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আপনি হাসছেন কেন? তুমি হাসার মতোই কথা বলছো। সুমন ঠিকই বলে, তুমি বাচ্চাদের মতো কথা বলো মাঝে মাঝে। অধরাকে বাচ্চা বলার জন্য কিছুটা রেগে গেছে মনে হচ্ছে। প্রতিটা মেয়ে একটা নির্দিষ্ট বয়সসীমা পার করার পর যদি তাদেরকেও বাচ্চা বলে, তাহলে তারা খুবই রেগে যায়। যদিও বা বার্ধক্য পর্যন্ত বাচ্চাদের স্বভাব তাদের মাঝে বিরাজ করেই। আর পুরুষ জাতি তাদের এই ছেলে মানুষের কাছে বারবার পরাজিত হয়। রাগের গণ্ডি পেরে নতুন করে মায়ে জড়িয়ে পড়ে। আম্মু হয়তো বুঝতে পারছে। সুমন আমার থেকে কিছুই লুকায় না, সব সময় সব কিছু আমার সাথে শেয়ার করে। আর তোমার ব্যাপারেও এমনটাই হয়েছে। তুমি বিধবা জেনেই আমি আসছি। আপনি জেনে শুনে একজন বিধবার সাথে আপনার ছেলের বিয়ে দিবেন? সমাজ বাজে কথা বলবে না? আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি। ও যখন তোমায় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, তবে সেটা ভেবেই নিয়েছে। আর বাকি থাকলো সমাজের কথা। আমার ছেলের সুখের কাছে সব কিছু তুচ্ছ। আর আমার বিশ্বাস ও তোমাকেও সুখে রাখবে। তুমি কি বিয়ে করতে চাচ্ছ না, নাকি সুমনকে তোমার পছন্দ নয়? তেমন কিছু নয়, শুধু আপনাকে আমার ব্যাপারে জানাতে চাচ্ছিলাম। পাগলি মেয়ে একটা। চলো, ওরা অপেক্ষা করছে। আর হ্যাঁ, আন্টিটা এখনই ছাড়ো, আম্মু বলা অভ্যাস করে নাও। আম্মু আর অধরা বাইরে আসলো। এতক্ষণ ধরে কি মহাভারতের কাহিনী শোনানো হলো? ও আমাদের মা মেয়ের ব্যাপার, তুই শুধু শুধু মাথা না ঘামালেও চলবে।
তোদের নিজেদের মাঝে যদি কোনো কথা থাকে তবে সেটা বলতে পারিস। ভাইয়া, তোমরা ছাদে গিয়ে কথা বলো। তাই কর, আমরা বড়রা একটু কথা বলি। বিয়ের কথা বলছে অথচ এখনো ছোট বলছে। বাবা মায়ের কাছে কখনো কোনো সন্তান বড় হতে পারলো না। অধর আর আমি ছাদে দাঁড়িয়ে আছি। অধরা শুরু করলো, আপনার আম্মু অনেক ভালো মানুষ। জানি। আমার নামে কি উল্টাপাল্টা কিছু বলছে? কই না তো। যাক বাবা, বাঁচলাম। কোনো মেয়ের সাথে পরিচয় হলেই তাকে আমার নামে সব উল্টাপাল্টা কথা বলে, আর তারা আমায় পচাতে থাকে। তাই বুঝি। অধরা আমার কথা শুনে হাসতে শুরু করলো। কন্যা, তোমার এমন হাসির জন্য শতবার শহীদ হতে রাজি আছি। আমি এতক্ষণ ওর দিকে তাকিয়ে আছি, এটা বুঝতে পেরে হাসি থামিয়ে দিল। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি পরীর থেকে কোনো অংশে কম নন। পড়ি। বিয়েতে আপনি রাজি তো? আমাদের মেয়েদের কি আর নিজস্ব কোনো মতামত আছে? পরিবারের কাছে বোঝা হয়ে গেছি। হালকা করতে পারলেই তারা স্বাধীন। আপনি না চাইলে আমি বিয়ে করব না। আপনি আপনার মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। আমার এই বিয়েটাই বাবার তাসমিনের সুখ আটকে আছে। আজ আপনার মায়ের মুখেও সুখের ছায়া দেখলাম। কে সুখী হবে সেটা আপনাকে ভাবতে হবে না। আপনি শুধু আপনার মন্তব্যটা আমায় বলুন। জানেন, খুব ভালোবেসেছিলাম অয়নকে। একটা মুহূর্ত তাকে ছাড়া দম আটকে আসতো। আর আজ তাকে ছাড়া দিনের পর দিন কাটাতে হচ্ছে। আমি হয়তো ওকে ভুলতে পারবো না, আর আপনাকেও অতটা ভালোবাসতে পারবো না, কিন্তু আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করব। এতে যদি আপনি রাজি থাকেন তবে আমার কোনো আপত্তি নেই। আপনার বাবা কি আপনাকে জোর করে বিয়ের জন্য? কই না তো। আম্মু চলে যাওয়ার পর বাবাই আমাদের মায়ের মতো করে আদর দিয়েছে, অপূর্ণতা বুঝতে দেয়নি। বাবারও বয়স হয়েছে। বাবার ইচ্ছে আমায় আপনার সাথে বিয়ে দিলে আপনি তাদের যথেষ্ট খেয়াল রাখবেন। একটা অনুরোধ রাখবেন প্লিজ। বলুন। আমার আর আপনার মাঝের সম্পর্ক যাই হোক না কেন, হয়তো তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো না, কিন্তু আমি আপনার পরিবার এবং আপনি আমার পরিবারের কাছে সেটা প্রকাশ করব না। অধরা কান্না করছে, সাহস হচ্ছে না। তবুও কাঁপা কাঁপা হাতে তার চোখের পানি মুছে দেওয়ার সময় লক্ষ্য করলাম ও কিছুটা কেঁপে উঠল। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ইনশাল্লাহ আমি সব কিছু ঠিক করে দেব। আর আমার ভালোবাসার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আপনার অতীত ভুলিয়ে দিতে না পারলেও আমার স্থান আপনার মনে সবার উপরে করে নিতে পারবো। আর আপনার যদি মানসিকভাবে প্রস্তুত হতে সময় লাগে তো বলতে পারেন। আমরা মেয়েরা সবসময় পুতুলের মতো আচরণ করে অভ্যস্ত। নিজেকে প্রস্তুত করতে হয় না। পরিবার, সমাজ, সবার কাছে যখন আমরা সব সময় প্রস্তুত, তখন নিজের কাছেও সেটাও এখন মানিয়ে নিয়েছি। আমাদের কথার মাঝেই তাসমিন চলে আসলো। এই যে অনেক রোমান্টিকতা হয়েছে, নিচে ডাকছে, চলে আসুন। তুমি যাও, আমরা আসছি। পকেট থেকে টিস্যু বের করে দিলাম। মুখটা মুছে নেন। নিচে এসে খাওয়া দাওয়া করে বাসায় ফেললাম। তবে আসার আগে আম্মুর হাতে রিংটা খুলে অধরার হাতে পরিয়ে দিল। আমি তো ওকে গাধা দেখে মানুষ বানাতে পারলাম না, তবে তুমি আসলে মা মেয়ে মিলে ওকে মানুষ বানাবো, কেমন? আম্মুর কথায় অধরা শুধু মিথ্যা হাসি সায় দিল। সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম। এখন ভাবনা একটাই, ভালোবেসে ভেঙে যাওয়া মানুষটাকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণতা দিতে হবে। পরের দিন অফিসে কাজ করছি। হঠাৎ আম্মু ফোন করে বলল, তাড়াতাড়ি করে হসপিটালে আয়। আম্মুর আবার এত জরুরি তলব কেন সেটাই তো বুঝতে পারছি না। আর এই সময় হসপিটালে কেন? আম্মুর কিছু হলো না তো? হাতে কিছু কাজ ছিল, সেগুলো শেষ না করে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। হাঁপাতে হাঁপাতে হসপিটালের সামনে এসে আম্মুর নাম্বারে ফোন দিলাম। হ্যাঁ আম্মু, কোথায় তুমি? আমি অধরা। আপনার কাছে আম্মুর ফোন কেন? আম্মু কোথায়? সিরিয়াস কিছু হয়েছে কি? আপনি কোথায় এখন? আমি হসপিটালের সামনে। আপনারা কোথায়? হসপিটালের সামনে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে না? হ্যাঁ। আমরা ওখানে আছি। ফোন কেটে দিয়ে দৌড়ে ডায়াগনস্টিক সেন্টারে আসলাম। এসে দেখে আম্মু আর অধরা ওয়েটিং রুমে বসে গল্প করছে। আম্মুর কাছে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আম্মু, সব ঠিক আছে তো? এমন হাঁপাচ্ছিস কেন? শান্ত হয়ে বস আগে। আম্মুর পাশে বসলাম। অধরা একটা পানির বোতল আমার দিকে এগিয়ে দিল। পানিতে চুমুক দিলাম। এখন বলো তো, কার কি হয়েছে? কারো কিছু হয়নি তো? তাহলে আমার এইভাবে আসতে বললা কেন? আমার ডায়াবেটিসটা একটু পরীক্ষা করে লাগতো, আর একটু কাজও ছিল, তাই ডাকলাম। ও খোদা, আমি ভাবলাম কি না কি। এখন নিজেকে ছাগলের 3 নাম্বার বাচ্চা মনে হচ্ছে। আমার কথা শুনে ফিক করে এসে দিল অধরা। আমি এক মুহূর্তে সকল বিষাদ ভুলে গেলাম। কেটে গেল সব ক্লান্তি। মন সুদাস চাইছে। অবলোক চেয়ে দেখি তারই হাসি। আমার কথায় আমার ভাবনা ছেদ ঘটল। সব সময় এভাবে হাসতে হবে, কিন্তু এভাবে হেসে আমাদের ঘর আলোকিত করে রাখতে হবে, নয়তো তোমার নামে মামলা করব কিন্তু। এবার আম্মুর কথা শুনে আমার হাসিই পেল। তার মানে আমার মতো আম্মু অধরা হাসি লক্ষ্য করেছে। অধরের দিকে তাকিয়ে বুঝতে পারলাম অনেকটা লজ্জায় পেয়েছে।
অধরাকে লজ্জার সিচুয়েশন থেকে বাঁচাতে আম্মুকে বললাম, ব্লাড দিছো নাকি দাওনি? একটু আগেই দিয়ে আসলাম। ও আচ্ছা, রিপোর্ট দিতে তো তাহলে দেরি হবে। এখন তোমাদের কি কোনো কাজ আছে? কি কাজ মানে? এখনোই তো অনেক কাজ আছে, বিয়ের কেনাকাটা করতে হবে। তোর জন্য বসে বসে অপেক্ষা করছি কতক্ষণ ধরে। আমি অধরের দিকে তাকালাম, সে যেন শুনেও কিছু শোনেনি। হাসি খুশি মাখা মুখটা ক্ষণিকের মাঝে চুপসে গেল আমার। তোরা একটু বস, আমি ওয়াশরুম থেকে আসছি। আম্মু উঠে চলে গেল। আপনার মন খারাপ? কই না তো। আপনার মুখে স্পষ্ট ফুটে উঠছে আপনার মনটা খারাপ। এবার অধরা আমার দিকে মাথা তুলে তাকালো। অধরের চোখ ছলছল করছে, বুকের ভিতরটা কেমন যেন ধক করে উঠলো। আপনি না চাইলে আমি কখন আপনাকে বিয়ের জন্য জোর করব না। আপনি প্লিজ আমায় বলুন আপনি কি চাচ্ছেন। আমি বিয়ের জন্য রাজি আছি। আপনার মুখ বলছে এক আর আপনার মন বলছে আর এক। প্লিজ আমায় দোটানায় রাখবেন না। আপনি যদি না চান তবে আমি আপনাকে কখনোই জোর করব না। দূর থেকে ভালোবেসে যাব। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। আমি চাই না আমার পাশে বউ নামের রূপে কোনো নিথর দেহ পড়ে থাক। আমি না পাওয়ার কষ্ট মেনে নিতে পারবো, কিন্তু পেয়েও পেলাম না এটা মেনে নিতে পারবো না। এর মাঝে আম্মু চলে আসলো। অধরাও নিজের মুখটা টিস্যু দিয়ে মুছে ফেললো। এরপর স্বাভাবিকভাবে আম্মুর সাথে চলে আসলাম। এর মাঝে একবার আম্মু অধরাকে জিজ্ঞাসা করলো, তোমার ছোট বোন কই? এখন আসলো না তো? এখনই আসবে হয়তো। ওদের কথায় আমার কোনো মনোযোগ নেই। আমি শুধু একটা কথাই ভাবছি, আমার কি এটা ভুল হচ্ছে? আমি তো নাকি নতুন করে বাচ্চার স্বপ্ন দেখাতে যাচ্ছি, নতুন করে আবার হাসি ফিরিয়ে দিতে যাচ্ছি। তবে কিন্তু কারো মনের বিপক্ষে যাওয়াটা তো ঠিক না। এখন কি করব আমি? একা একা মনের সাথে যুদ্ধ করেই যাচ্ছি, কিন্তু কিছুতেই কোনো সিদ্ধান্তে পৌঁছাতেই পারছি না। আম্মু এবং অধরা শাড়ির দোকানে বসে শাড়ি দেখছে, আর এদিকে আমি দোটানায় ক্রমশ ডুবে যাচ্ছি। আমাকে খুব তাড়াতাড়ি কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে। হঠাৎ কী যেন ভেবে আম্মুকে বললাম, আম্মু কেনাকাটা বাদ দাও। কেন? তোর আবার কি হলো? আমি অধরার দিকে তাকিয়ে আছি। অধরাও জিজ্ঞাসানো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। চলো বাসায় চলো। কেন? কারো মনের বিরুদ্ধে যাও ঠিক হবে না। আমি কাউকে জোর করে ভালোবাসা আদায় করতে পারবো না। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি মুখ খোলার আগেই অধরা আম্মুকে বলল, কিছু না আম্মু, আপনি শাড়ি দেখুন, আমি একটু ওনাকে নিয়ে ওইদিকে শেরওয়ানি দেখি। আম্মু হাসি মুখেই বলল, আচ্ছা মা, তাড়াতাড়ি আসবি কিন্তু। আমি অধরার দিকে তাকিয়ে আছি। উনি ইশারায় আমায় ওনার সাথে আসতে বলল, কিন্তু আমি আম্মুর পাশে বসে আছি। তারপর অধরা আমায় বলল, কি হলো, চলেন। আপনি যান, আমি আম্মুর সাথে কথা বলবো। কথা তো বাসায় গিয়েও বলতে পারবি। ও ডাকছে, ওর সাথে যা না। ঠিক তখনই তাসমিন এসে হাজির। এই তো তাসমিন আসছে, আপনি তাসমিনকে নিয়ে যান, আমি আম্মুর সাথে আছি এখানে। আমার কথা শুনে অধরা হঠাৎ রেগে গেল। কিভাবে বোঝাবো? তার রাগ বিমান হাসি আমায় আরো বেশি করে মায়ে আসক্ত করে। তুই অধরার সাথে যা, আর তাসমিন তুমি আমার সাথে এখানে শাড়ি পরো। এবার অধরা আমার হাত ধরে টেনে একটু সাইডে নিয়ে আসলো। আপনার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই। তাহলে আপনি কি বলতে চাচ্ছিলেন? আমি যা বলতে চাই সেটা আপনি ভালো করেই জানেন। আচ্ছা, আমার মতামতের কি এসে যায় বলুন? আপনি তো আপনার ভালোবাসা পাচ্ছেন, তাই না? আমি এসব লোকের মাঝে নই যারা বলে ভালো যখন বেসেছি তখন শুধু তোমাকে প্রয়োজন। আমার কাছে ভালোবাসার মানেটা ভিন্ন। আমি চাই সে ভালো থাকুক, সে সুখে থাকুক। এখন সে যদি আমার কাছে নিজের সুখ খুঁজে পায়, তাকে আমি পরম সুখের আবেশে জড়িয়ে রাখবো। আর যদি আমার থেকে সে দূরত্ব বাড়িয়ে সুখী হতে চায়, তার জীবন থেকে আমি চিরতরে হারিয়ে যাব। ভালোবাসার মানুষকে দূরে রাখতে কষ্ট হবে না আপনার? কষ্ট? সে তো সারা জীবনের সঙ্গী। সুখ তো চলনাময়ী। আমার মতে পৃথিবীতে সুখ বলতে কিছুই নেই। যেটা আছে সেটা সাময়িক প্রশান্তি মাত্র। আর কি লাভ ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে সেই সাময়িক প্রশান্তি ভোগ করে, যখন সে আমার মন থেকেই চায় না? আপনি সত্যি অনেক ভালো। আমি ভালো কিনা সেটা জানি না, কিন্তু আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে বা শুনতে পছন্দ করি না। তাই আপনাকে বারবার জিজ্ঞাসা করছি আপনার মতামত কি। আপনার ইচ্ছের বিরুদ্ধে আপনাকে হয়তো বিয়ে দিতে পারবে, কিন্তু আমায় কেউ পারবে না। আপনি যে বিয়েটা ভেঙে দিতে চাচ্ছেন, এতে আপনার আম্মু কতটা কষ্ট পাবে জানেন? আমার আম্মু আমি সামলে নিতে পারবো, সেই চিন্তা আপাতত আপনার না করলেও চলবে। আমি চাই না আমার জন্য এমন পবিত্র একটা মানুষ কষ্ট পাক। আপনি চিন্তা করবেন না, আমি বিয়েতে রাজি না হলেও আপনার মায়ের জন্য এবং আমার পরিবারের জন্য আমি বিয়েতে রাজি। কারণ আমি তাদের কখনো কষ্ট দিতে চাই না। আর যদি আমার একান্ত মতামত জানতে চান, তবে আমার বিয়ে করার বিন্দু মাত্র ইচ্ছে নেই। দয়া করে কিছু মাইন্ড করবেন না, কষ্ট পাবেন না। অদূরে কী বলছি সেগুলোতে আমার কোনো মনোযোগই নেই। আমি বাইরে তাকিয়ে আছি। একটা ফুটফুটে বাচ্চা ফুল বিক্রি করছে, কিন্তু নামমাত্র একজন বড় লোক যে মনের দিক থেকে নিকৃষ্টতর ছোট, সে এক ধাক্কায় মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দিল।
আর মেয়েটার সব ফুল মাটিতে লুটিয়ে পড়ল, সাথে নিষ্পাপ ফুলটিও। অধরাকে কিছু না বলেই দৌড়ে বের হয়ে আসলাম। অধরা হয়তো ভেবেছে আমি কষ্টে বের হয়ে আসছি, কিন্তু প্রকৃতপক্ষে তার কোনো কথা আমার মনোযোগী ছিল না। পথশিশু এবং অসহায় মানুষগুলোর জন্য মনের সিংহভাগ জায়গা একটা গভীর ভালোবাসা জন্মেছে, তাই তাদের দেখলেই মায়ের রাজ্যে হারিয়ে যায়। আমি সেখানে পৌঁছানোর আগে লোকটা চলে গেছে, নয়তো তাকে হয়তো কিছু কথা শুনিয়ে দিতাম। গিয়ে দেখে মেয়েটার হাতে কিছুটা ছিলে গেছে। ওকে নিয়ে পাশে একটা ডক্টরের কাছে গেলাম। আমি খেয়াল করিনি যে অধরা আমার পিছনে আসছে। এখন একটা রেস্টুরেন্টে বসে আছি। আজ ফুলগুলো ফেলে দিয়ে হয়তো তার একবেলা ভালো করে খাওয়ার অধিকারটা কেড়ে নিয়েছিল ওই মানুষরূপী জানোয়ারটা। ওয়েটারকে অর্ডার দিয়ে বসে গল্প করছি মেয়েটার সাথে। একটু পরে ওয়েটার খাবার নিয়ে আসলো, পিছিটা খাচ্ছে আর আমার সাথে গল্প করছে। কত মায়াবী চেহারা! মানুষ কিভাবে পারে এদের এভাবে অমানবিক নির্যাতন করতে? একটা ফুল নিলে কি তার সম্পদ কম পড়ে যাবে নাকি? সে তো চুরি করছে না ধনীদের মতো, সৎভাবে একটু বাঁচার চেষ্টা করছে। পেট ভরা নয়, দুবেলা দুমুঠো খাদ্য পাওয়ার জন্য এভাবে পরিশ্রম করছে। তারা তো তেমন কিছু চায় না, শুধু একটু সহযোগিতা চায়। আমরা সেটার পরিবর্তে তাদের বরাবরই আঘাত দিয়ে যাই। মানুষ অহংকারে ভুলেই যায় তার সৃষ্টির রহস্য, ভুলে যায় অহংকার শুধুমাত্র আল্লাহর জন্য। তিনি ছাড়া অন্য কেউ অহংকার করার অধিকারই রাখে না। হঠাৎ পাশে তাকিয়ে দেখি অধরা আমার দিকে তাকিয়ে আছে। আপনি কখন আসলেন? একটু আগেই। সরি ওভাবে রেখে চলে আসার জন্য। বসুন প্লিজ। আমি উঠে মেয়েটার পাশে গিয়ে বসলাম। মেয়েটা আমায় জিজ্ঞাসা করলো, উনি কে স্যার? আবার স্যার? যাও, তোমার সাথে কথা নেই। না না, ভাইয়া ভাইয়া। গুড গার্ল। উনি হচ্ছে তোমার হবু ভাবি। আচ্ছা, আপনি কি জানেন আমাদের বিয়ে কবে ঠিক করেছে? আগামী শুক্রবার। আগামী শনিবার তুমি এবং তোমার সব বন্ধু নিয়ে আমার বাসায় চলে আসবে, ঠিক আছে? আচ্ছা। কি সুন্দর জগৎ মাতানো হাসি। এবার অতটার দিকে তাকালাম। আপনি তখন কি যেন বলছিলেন? আসলে ওর দিকে এতটাই মগ্ন ছিলাম যে আপনার কোনো কথাই শুনতে পাইনি। সরি। এখন বলুন, আমি শুনছি। সত্যি আপনি কিছুই শুনতে পাননি? শুনতে পেলে কি আবার জিজ্ঞাসা করতাম? এখন বলুন, আমি শুনছি। আমার বিয়েতে কোনো সমস্যা নেই, মন থেকে বলছি আমি বিয়েতে রাজি। আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ। নিজের মনের মাঝে এক অদ্ভুত তৃপ্তির স্বাদ পেলাম। হঠাৎই অধরার ফোন বেজে উঠল। আর এদিকে মেয়েটারও খাওয়া শেষ। অধরা উঠে গিয়ে কথা বলল। আমি বেল দিয়ে বের হলাম। আপনার ফোন কই? পকেটে। কেন? আম্মু নাকি অনেকবার ফোন দিছে। ফোন সাইলেন্ট ছিল। মেয়েটাকে সাথে নিয়ে শপিং মলে ঢুকলাম। তোদের শেরওয়ানি দেখতে এতক্ষণ লাগলো? কই শেরওয়ানি? আসলে আম্মু, আমরা একটু বাইরে গিয়েছিলাম। তাসমিন তার ছেলে সুরে বলল, মিথ্যে বলে যাওয়ার কি ছিল? আমাদের বললে কি আমরা না করতাম নাকি? এরপর তাসমিন আর আম্মুর সাথে মেয়েটার পরিচয় করে দিলাম। অধরা নিজেই পছন্দ করে তাকে একটা জামা কিনে দিল আমাদের বিয়ের উপহার হিসেবে। আজ নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মনে হচ্ছে। এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে পাচ্ছি যে আমার মনের অনুভূতি বুঝতে পারে। ইনশাল্লাহ দুজন মিলে আমার দিনপঞ্জিতে নতুন একটি দিবস আবিষ্কার করব, যেটা হবে শুধুমাত্র অসহায় এবং পথশিশুদের জন্য। অধরা আর আমার শেরওয়ানি কিনতে বলে শুধু শাড়ি কিনেই আম্মু আর তাসমিন বাসায় চলে গেল। অধরা আর আমি রিক্সা পাশাপাশি বসে আবহাওয়াটা যেন আজ আমাদের সঙ্গ দিচ্ছে। অনুভূতির আকাশে আজ নতুন করে রংধনুর বিচরণ। ইস, মালায়ালাম রোমান্টিক মুভিগুলোর মতো যদি ব্যাকগ্রাউন্ড থেকে সুন্দর একটা মিউজিক বেশি আসতো। চুপচাপ বসে আছেন যে? অধরার কথায় ভাবনা ছেদ ঘটল। আজকের আবহাওয়াটা অনুভব করছি। আর তাছাড়া আপনিও তো চুপ করে আছেন। আমি তো সচরাচর কম কথা বলি। ও আচ্ছা। একটা প্রশ্ন করি? একটা প্রশ্ন করবেন, সেটার জন্য অনুমতির প্রয়োজন পড়ে নাকি? না মানে। কোনো সমস্যা নেই, যা ইচ্ছে বলুন। আপনি কি সবার সাথে এমন ব্যবহার করেন? কেমন? ওই বাচ্চার সাথে যেমন করলেন। ও, আপনাকে একটা কথা বলি। গরম পানি আছে না? যে গরম পানি ডিমকে শক্ত করে, আবার সেই গরম পানি কিন্তু আলুকে নরম করে। বুঝতে পারলাম না। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। আমি সেই গরম পানির মতো, যার সাথে যেমনটা করা প্রয়োজন তার সাথে ঠিক তেমনটাই করি। ওই যে একটা প্রবাদ আছে না, যে দেবতা যে ফুলে তুষ্ট, আমি ঠিক সেই রকম। আপনি মানুষটা সত্যিই অদ্ভুত। সেটা কতখানি সত্য বলতে পারবো না। নিজেকে বিচার করার ক্ষমতা আল্লাহ খুব কম মানুষের মাঝে দিয়েছে। এটা ঠিক বলেছেন। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমার প্রিয় একটা রেস্টুরেন্টে আপনাকে আমি ট্রিট দিব। আপনি আমায় ট্রিট দেবেন? আজকে সূর্য পশ্চিম আকাশে উঠেছে। কেন? যে আমায় সহ্য করতে পারে না সে আমায় তার প্রিয় রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে। ভাবতেই কেমন যেন কল্পনা রাজ্যে হারিয়ে যাচ্ছি। অতটা আমার কথায় কী যেন মনে করে চুপচাপ বসে রাস্তার পাশে তাকিয়ে আছে। মেয়েদের মন বোঝার ক্ষমতা যদি পুরুষের থাকতো, তবে হয়তো কোনো সংসারে বা কোনো সম্পর্কে কোনোদিন অশান্তি হতো না।
এক্ষুনি এসে কথা বললো, আবার এক্ষুনি চুপ। রেস্টুরেন্ট থেকে বের হয়ে শেরওয়ানি কিনে অধরাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় আসলাম। কিন্তু ট্রিট কেন দিল সে কারণটা অজানাই রয়ে গেল। আমি জানতে চাইনি, অধরা নিজেও বলে দেয়নি। বাসায় এসে শুয়ে শুয়ে অধরাকে নিয়ে ভাবছি। হঠাৎ অফিসের বসের ফোন রিসিভ করেই সালাম দিলাম। সুমন সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? শুনলাম বিয়ে করছেন। বিয়েটা করেন, তারপর আপনি বুঝে যাবেন আমি কেমন আছি। যাই হোক, আপনাকে যে জন্য ফোন দিলাম, এখন তো অফিসে কাজের বেশি চাপ নেই, তাই আপনাকে এই কয়েকদিনে অফিসটা আসতে হবে না। সুখের জীবনটা মানে ব্যাচেলার জীবন শেষ করতে যাচ্ছেন, একটু মজা এবং আনন্দের মাঝেই শেষ করুন। কে বলতে পারে হয়তো এরপর আর কোনোদিন আনন্দের দেখাই পেলেন না। বলে স্যার হাসতে শুরু করলো। স্যার আপনিও না খুব মজা করতে পারেন। এখনো বিয়ে করলাম না, তার আগে ভয় দেখাচ্ছেন। আচ্ছা এখন রাখি, তোমার ভাবি আছে, ও আসলে মিশে মিশে ওর প্রশংসা করতে হবে। দেখা হচ্ছে বিয়ের দিন। আর একটা উপদেশ ভাই, বিয়ের মজা ওই বাসর রাতেই, এরপর আর মজার মনকেও খুঁজে পাওয়া ভার। রাখলাম। ফোনটা কেটে দিয়ে হো হো করে আসতে লাগলাম। স্যার সত্যি পারেও। দেখতে দেখতে বিয়ের দিন নিকটে চলে আসলো। আগামীকাল আমার বিয়ে। কেমন জানি মনের মাঝে সব কিছু অন্যরকম লাগছে। আজাদ সাহেব, থুকু, বাবা ফোন করে ডাকলো, তাই সকাল সকাল ওনাদের বাসায় আসলাম। অধরার কিছু জিনিস কিনতে হবে, তাই জন্য ডেকেছে। আমি আর বাবা ড্রয়িং রুমে বসে গল্প করছি। উনি কাকে কাকে ইনভাইট করেছে সেটাই আমায় বলছে। হঠাৎই শোরগোল করে একটা লোক চেঁচাতে চেঁচাতে ভেতরে আসলো। আমরা বাইরে যাব, তার জন্য দরজা খোলাই ছিল। লোকটাকে কেমন চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, ইনি তো সেই লোকটা যে আমায় থানায় ধরে নিয়ে গেছিল। লোকটা অধরার নাম ধরে জোরে জোরে ডাকছে। আমরা তাকে এত করে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু উনি আমাদের কোনো কথাই শুনছে না। অধরা বাইরে আসতেই লোকটা অধরার সামনে গেল। শুনলাম তুমি নাকি বিয়ে করছো। অধরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই। তুমি আমাদের বাড়ির বউ, তোমায় আগেও বলেছি, এখনও বলছি, বিয়ে করলে শুধু আমাকেই করতে হবে। পেছন থেকে আমি বললাম, আর যদি আপনাকে বিয়ে না করে তো? কোনোদিন সুখী হতে দিব না। একটা কথা মনে রেখো, আমি ছাড়া অন্য কাউকে যদি বিয়ে করা, তবে তিলে তিলে জীবন শেষ করে দেব তোমার। লোকটা এমন কিছু কথা শুনিয়ে দিয়ে চলে গেল। এর মধ্যে আমি শুধু কয়েকটা কথার প্রতিউত্তরে বললাম, কিন্তু বাবা আর অধরা কোনো কথাই বলল না। অধরা চোখের পাতায় পানি টলমল করছে। এই বুঝি কয়েক ফোঁটা মুক্ত গড়িয়ে পড়ল। দৌড়ে রুমে চলে গেল অধরা। আমার পাশে দপ করে বসে পড়ল বাবা। আমি ওনার পাশে বসতেই উনি বলতে শুরু করলো, আমার মেয়েটার কপালে কি আল্লাহ সুখ লেখেননি? আপনি শুধু শুধু ওই লোকটার এইসব কথায় ভয় পাচ্ছেন। উনি কি করবে সেটা পরে দেখা যাবে। তুমি জানো না, ও খুবই খারাপ প্রকৃতির মানুষ। জয় কিন্তু সবসময় ভালোরই হয়। আপনি থাকুন, আমি অধরা কি করছে দেখে আসি। রুমে এসে দেখি অধরা বসে বসে কান্না করছে। আমি এর পাশে গিয়ে বসতেই আচমকা আমায় জড়িয়ে ধরে বলল, আমি চাই না আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক। আমার আবার কে ক্ষতি করবে? ও অনেক বাজে লোক, আপনি জানেনও না আমার সাথে কি কি করছে। হয়তো সবটা জানি না, কিন্তু যেটা জানি সেটাই অনেক। আপনি রেডি হয়ে নেন, আমরা বাইরে যাব। আমি যাব না। কেন যাবেন না? কে কি বললো সেটা নিয়ে পড়ে থাকলে কি জীবন চলবে? আমি বাইরে বসে আছি, আপনি 15 মিনিটের মধ্যে চলে আসুন। কথাটা বলে আমি বাইরে এসে বাবার সাথে কথা বলছি। রিক্সায় বসে আছি। এই কয়েকদিনের মধ্যে আজই প্রথম অধরাকে লজ্জা পেতে দেখলাম। আজ আমার পাশে বসতে এতটা লজ্জা পাচ্ছে কেন? আজ আমার পাশে মনে হচ্ছে কোনো লজ্জাবতী লতা বসে আছে। তখন একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম, জন্য আপনাকে জড়িয়ে ধরেছিলাম। কিছু মনে করেননি তো? ও আচ্ছা, তাহলে লজ্জা পাওয়ার কারণ এটাই। আর আমি মাইন্ড করব কেন? একটা মেয়ে তাকে জড়িয়ে ধরে, যাকে সে আপন মনে করে, যার বুকে নিজেকে নিরাপদ মনে করে। আমার তো আনন্দ হচ্ছে এটা ভেবে যে আপনি নিজের অজান্তে আমাকে আপন বানিয়ে ফেলেছেন। অধরা লজ্জার পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। কেনাকাটা শেষ করে বাসায় ফিরছি। অধরা চুপচাপ গম্ভীর একটা ভাব নিয়ে আছে। হয়তো কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করছে, নয়তো কোনো কিছু নিয়ে খুব ভয়ে আছে। আপনি কি কিছু ভাবছেন? অধরা আমার কথার উত্তর না দিয়ে রিক্সাওয়ালা মামাকে বলল, মামা, আমাদের এখানেই নামিয়ে দেন। বাসা থেকে বেশ কিছুটা পথ আগেই হঠাৎ করে অধরা নামতে যাচ্ছে কেন? আমি তার কথার কোনো প্রতিউত্তর না করে রিক্সা থেকে নেমে মামার ভাড়া দিয়ে দিলাম। অধরা আবার চুপচাপ হাঁটতে শুরু করলো। কী হলো, কথা বলছেন না যে? অধরা থামলো, আমার দিকে তাকিয়ে আছে। এখন আমার চোখের গভীরে হয়তো কিছু করছে, কিন্তু অধরার চোখ ছলছল করছে। আমার খুব ভয় করছে। অধরা হঠাৎ কী নিয়ে এত ভয় পাচ্ছে? ভয়ে? কিসের ভয়ে? আমি তো আছি আপনার পাশে। সেই জন্যই তো ভয়টা পাচ্ছি, আমার জন্য না। আবার আপনার কোনো ক্ষতি হয়ে যায়। কি বলছেন? আপনার পাশে থাকলে আমার কি ক্ষতি হবে শুনি? ওই লোকটা। কোন লোকটা? ওই লোকটা আপনার ক্ষতি করবে। ও
ও আচ্ছা, আপনি অফিসারের কথা বলছেন? উনি আমাদের কিছুই করতে পারবে না, আপনি চিন্তা করবেন না। আপনি জানেন না, ওই বাজে লোকটা আমায় অনেকবার বলেছে তার সাথে তার বাড়িতে থাকতে। ওদের বাসা থেকে আসার পর উনি কয়েকদিন আমাদের বাসায় আসছিল, এসে আমায় অনেক বাজে কথা শুনিয়ে গেছে। বাবা কষ্ট পাবে জন্য আমি তাদের কিচ্ছু বলিনি, কিন্তু এখন আমার খুব ভয় করছে। আমি চাই না আমার জন্য আপনার মতো একজন ভালো মানুষের ক্ষতি হোক। আমি অতরা হাতটা শক্ত করে ধরলাম। নিজের কাজে নিজে অবাক হয়ে যাচ্ছি। আমার মাঝে এত সাহস আসলো কই থেকে যে আমি অতরার হাত ধরেছি। আপনি চিন্তা করবেন না, উনি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার সাথে সবসময় আমি আছি এবং থাকবো ইনশাআল্লাহ। অতরা কিছু সময় আমার দিকে তাকিয়ে আমার হাতও শক্ত করে ধরল। পরদিন পুরোটা সময় বিয়ের ধুমধামে কেটে গেল। সারাটা সময় একটা দুশ্চিন্তায় ছিলাম। এই বুঝে লোকটা আসলো, কিন্তু লোকটা আর আসেনি। বিয়ের সব কাজ শেষ করে বাসায় আসছে একটু আগেই। অধরা বউরূপে আমার রুমে বসে আছে। আজ আমি সুখী, ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছি। বাসায় সকল আত্মীয়কে বিদায় করে রুমে আসলাম। রুমে আসতেই অধরা এসে আমায় সালাম করতে চাইলো। এটা কি করছেন? আপনাকে সালাম করলাম। এমনটা আর কখনো করবেন না। কেন? শুধুমাত্র আল্লাহর সামনে ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করবেন না, আর কখনো কাউকে পায়ে হাত দিয়ে সালাম করবেন না। অধরা উঠে গিয়ে আবারও বসলো। আপনি কি এখন ঘুমাবেন? কেন? চলেন ছাদে যাই। এখন? আপনার সমস্যা থাকলে যেতে হবে না, ঘুমাতে পারেন। আচ্ছা চলেন। একটা অনুরোধ করব। এভাবে বলছেন কেন? যা বলতে চান বলুন। না মানে, আমি আপনাকে কোলে তুলে নিয়ে যাই। কথাটা বলে আমারই কেমন লজ্জা লাগছে। আমি নিচের দিকে তাকিয়ে আছি, কিন্তু আর চোখে অধরাকে দেখছি। আপনার বউ, আপনি কোলে নেবেন নাকি হেঁটে নিয়ে যাবেন সেটা আপনার ইচ্ছে। অধরার কথা শেষ হওয়ার পরই আর কিছু বলার অপেক্ষা না করে ওকে কোলে তুলে নিলাম। ছাদে এসে অধরাকে দোলনায় বসিয়ে দিলাম। আকাশের চাঁদ ঝলমলে আলো ছড়াচ্ছে। সে আলোয় অধরাকে আরও সুন্দরী লাগছে। আজ একটা পরীকে সারা জীবনের জন্য নিজের করে নিয়েছি। চুপচাপ দাঁড়িয়ে আছেন যে? আপনাকে দেখছি, আপনার স্নিগ্ধতায় সিক্ত হচ্ছি। আজ আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেন? আমার কাছে কি এমন জিনিস আছে আপনাকে দেওয়ার মতো? দেওয়ার মতো অনেক কিছু আছে, কিন্তু সেগুলো আমি অর্জন করে নেব। শুধু এই জিনিসটা আমি আপনার থেকে চেয়ে নেব। কি জিনিস? আমি আপনার বন্ধু হতে চাই। আমার কথা শুনে অধরা একটু শব্দ করে হাসলো। আপনি তো আমার স্বামী, আপনি আমার বন্ধু হতে চাচ্ছেন কেন? স্বামী আর বন্ধু জিনিস দুটোই আলাদা। আমি চাই না দুটো জিনিস দুজন মালিকানা পাক। তাই স্বামীর আগে আমি আপনার বন্ধু হতে চাই। বিয়ে না করেও জীবন কাটিয়ে দেওয়া যায়, কিন্তু একজন বিশ্বস্ত সঙ্গী বা বন্ধু ছাড়া জীবন কাটানো অসম্ভব। তাই আমি আপনার বন্ধু হতে চাই, যার সাথে আপনি কোনো বাধা ছাড়াই সব কিছু শেয়ার করতে পারবেন। ও, আমি আপনাকে আমার সব কিছু দিয়ে দেব। বিনিময়ে আমি আপনার সব কিছু চাই। আপনি আমার নিজের সব থেকে আপন মানুষ ভাববেন। আপনি অনেক মিষ্টি একটা মানুষ। একটা সিদ্ধান্ত নিতে খুবই কষ্ট হচ্ছে। আপনি কি আমায় সাহায্য করবেন? আপনাকে সাহায্য করা আপনার সমস্যা, সব কিছু আমি নিজেই করে নিয়েছি। আপনি বলুন। আমার স্মৃতিগুলো কি যত্ন করে মনের মাঝে পুষিয়ে রাখবো, নাকি ভুলে যেতে চেষ্টা করব? কাউকে জোর করে আটকে রাখা অপরাধ নয়, আবার কাউকে জোর করে ছেড়ে দেওয়া অপরাধ নয়। শুধু বুঝতে হবে আপনার কোনটা কোনটা বেশি প্রয়োজন। ভুলটা বেছে নিলে কষ্ট বাড়বে, আর ঠিক জিনিস বেছে নিলে সুখ আর সুখ। এরপর আর অধরা কিছু বলল না। আমি কি অধরার পাশে বসে পড়লাম। আমি এক এক করে আমার জীবনে ঘটে যাওয়া সকল সুন্দর সুন্দর গল্প বলতে লাগলাম। কিছুটা সময় পর অধরা হঠাৎ আমার কাঁধে মাথা রাখলো। তাকে দিকে চোখ বুজে আছে, হয়তো ঘুম পেয়েছে। আমি একটু সরে এসে অধরার মাথা আমার কোলে নিলাম। ঘুমন্ত পরীর দিকে তাকিয়ে চুলে হাত বুলিয়ে দিচ্ছি। এখন গভীর রাত, অধরা ঘুমে আচ্ছন্ন, আর এদিকে আমি তার দিকে তাকিয়ে নিজের চোখের পিপাসা বাড়িয়ে চলছি। যতই দেখছি ততই গভীরে হারিয়ে যাচ্ছি। অধরা ঘুমানোর পর ওকে কোলে তুলে ছাদ থেকে রুমে নিয়ে আসলাম। অনুভূতি আজ আকাশ ছুঁইছে করছে। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত। ভালো মানুষগুলোই সব থেকে বেশি কষ্ট পায়। নয়তো এমন ফুলের মতো একটা মেয়ের জীবন এতদিন আধারের তলদেশের নিচে থাকতো না। চেষ্টা করব তার জীবন থেকে সব আধার দূর নীলিমায় মিলিয়ে দিতে। রুমে এসে অধরাকে খাটে শুয়ে দিয়ে একটা কাঁথা গায়ে মরিয়ে দিলাম। আমি পাশে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম যেন আজ ছুটিতে গেছে। আমার প্রিয়ার কাছে আমাকে একা রেখে বিছানার নিচে থেকে ডায়েরিটা বের করলাম। আজ ডায়েরি দেখে বুক ভরে নিঃশ্বাস নিলাম। এতদিন অধরাকে নিয়ে স্বপ্নগুলো এই ডায়েরিতেই এঁকেছিলাম। সবগুলো সত্যি করার সময় এসে গেছে। ডায়েরির একটা কোণায় লিখে রাখলাম, তুমি ঘুমালে নিস্তব্ধ আমার শহর, আমার আঁখি দুটো যেন নিথর পাহারাদার। অধরার দিকে তাকিয়ে থেকেই কখন যে ঘুমিয়ে গেছি। চারদিকে পাখির কিচিরমিচির শব্দ কানে আসছে। যদিও বা আমার এত ভোরে ওঠার অভ্যাস নেই, কিন্তু বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলাম। অনেকটা ব্যথা হয়ে গেছে। ঘুম ঘুম চোখ খুলে বুকের উপর অধরার
আবছা চেহারাটা দেখে নিজেকে অবিশ্বাসের চাদরে মোড়াচ্ছি। হাত দিয়ে চোখগুলো মুছে তাকালাম। না, আমি তো মিথ্যা না। আসলে অধরা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। ক্ষণিকে আমার সকল ব্যথা সুখের জোয়ারে ভাসতে শুরু করলো। চুলগুলো মনে হচ্ছে আমার পাগলিটাকে খুব বিরক্ত করছে। মুখের উপরে সে জায়গা করে নিয়েছে, আর যাওয়ার নামই নেই। তবে অপরূপ চিত্র এঁকে রেখেছে কে যেন চুল দিয়ে। খুব ইচ্ছে করছে চুলগুলো নিজাতে সরিয়ে দিই। নিজেকে আর কোনোভাবে আটকে রাখতে পারলাম না। চুলগুলো সরিয়ে কপাল একটা মিষ্টি ভালোবাসা এঁকে দিলাম। হঠাৎ এভাবে অতটা জেগে যাবে কল্পনা করিনি। উঠে নিজেকে আমার বুকে দিকে তাড়াতাড়ি করে সরে গেল। আমি পাশ ফিরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে কী যেন ভেবে আবারও জড়িয়ে তুলল পেছন থেকে। আমি অদরের দিকে ঘুরে বললাম, হঠাৎ জড়িয়ে ধরলেন যে? আপনি তো কাল বললেন যে সেটাই রাখা উচিত যেটা আমার প্রয়োজন। তো তাই আমি আমার বর্তমানকে নিয়ে স্বপ্ন বুনতে চাই। তবে আপনাকে একটা কথা দিতে হবে। কি কথা? আমার পুরানো স্মৃতি হঠাৎ চোখে ভেসে উঠলে বা আমার মন খারাপ হলে ভালোবাসা দিয়ে সেটা ঠিক করে দিতে হবে। অধরাকে শক্ত করে জড়িয়ে নিয়ে বললাম, এটা আবার বলতে হবে? এটা তো আমার দায়িত্ব। অধরা আবার চুপচাপ হয়ে গেল। কি হলো আবার? মুখের উপর হাত রেখে বুঝতে পারলাম কান্না করছে। আজব তো, কান্না করছেন কেন? ওই বাজে লোকটা যদি আপনার কোনো ক্ষতি করে? ক্ষতি করার হলে তো কালকে আসতো। কই আসছে? ঝড়ের আগে আকাশ যেমন গম্ভীর থাকে, এটাও তো তেমন হতে পারে। সবসময় উল্টো ভাবতে হয়, একটু পজিটিভ ভাবলেই তো হয়। এখন কান্না বন্ধ করেন, নয়তো রুমের বাইরে রেখে আসবো। অধরা কান্না বন্ধ করে বলল, ইস, শখ কত! এটা আমার রুম, আপনাকেই বের করে দিব। আমার ঘর এখন আপনার হয়ে গেল? আচ্ছা নেন, সব কিছু তো আপনাকে দিয়ে দিয়েছি, রুমটা রেখে লাভ কি? আচ্ছা, আপনারা মেয়েরা কথায় কথায় এমন কান্না কেন করেন? সাথে তো কান্না করি না, ভয় করছি। আর এমন ভাবে বললেন যেন আপনারা কান্না করেন না। একটা নির্দিষ্ট সময় পর ছেলেদের চোখের পানির সাথে শারীরিক কষ্ট এবং ভয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তখন তাকে মারলেও বা ভয় দেখালেও কখনো চোখের পানি কেউ দেখতে পারে না। আপনি বলতে চাচ্ছেন ছেলেরা কান্না করে না? কই, আমি তো সেটা বলিনি। ছেলেদের চোখের পানির সম্পর্ক শুধুমাত্র মনের কষ্টের সাথেই। যখন মনের কষ্ট অধিক হয়ে যায় তখন ছেলেদের চোখের পানি ঝরে, সেটাও নিরালয়ে। কেউ হয়তো বা সেটার খবর কখনো পাবে না। আর অল্প কষ্ট পেলে কান্না করেন না? করি তো, সকলের সামনে কান্না করি, তবে সেটা হাসি মুখে। আপনার সাথে কথাই হয়তো পারবো না, একটা কথা বলি। অনুমতির প্রয়োজন আছে কি? সবই তো আপনার, বলুন যা ইচ্ছে। আমার অতীত থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগবে। কেউ কি আপনাকে জোর করছে? চাইলে হয়তো আপনার শরীরের সাথে শক্তি দেখাতে পারবো, কিন্তু মনের সাথে শক্তি দেখানোর ক্ষমতা কারো নেই। আপনার যতটা সময় লাগে নেন, আমার কোনো সমস্যা নেই। আপনি আপনার অতীত ভুলে যেতে না চাইলেও সমস্যা নেই। শুধু এতটুকু বলবো যে আপনার অতীত জীবনের সাথে আমার বর্তমানটা জড়াবেন না, তাহলে হয়তো খুবই কষ্ট পাবো। আমি সত্যি অনেক ভাগ্যবতী, আপনার মতো এত ভালো একজন মানুষ পেয়েছি। এত সুখ কি আমার কপালে থাকবে? সব কিছু তো উপর থেকেই ঠিক করে রাখা, উনি যা ভালো চাইবে তাই হবে। আপনি চাইলে তুমি করে বলতে পারেন। না, আমি আপনিই বলবো। কেন জানি না, তবে আপনি কথাটার মাঝে সম্মান, ভালোবাসা, অনুভূতি, আবেগ সবকিছুই তুমির থেকে বেশি থাকে, তাই আমি আপনি বলেই ডাকবো। আচ্ছা, তাহলে আমি আপনি বলেই ডাকবো। তবে আমি আপনার যে একটা নতুন নাম দিয়েছি। কি গজদন্দিনী? আমি অবাক হয়ে তাকালাম। আপনি কি করে জানলেন? কোনো এক বৃষ্টি মুখরিত দিনে আপনি পেছন থেকে গজদন্দিনী বলে ডেকেছিলেন, মনে পড়ে? আমি জিজ্ঞেস করাই দ্বিতীয়বার আর বলার সাহসটা হয়নি আপনার। এভাবে ধরা খেয়ে লজ্জায় নিজের মুখটা অধরা চুলের মাঝে গুজে দিলাম। দিনগুলো আমাদের এভাবে কাটতে লাগলো। জানি না কতটা পেরেছি তার অতীত থেকে তাকে আমার বর্তমানে নিয়ে আসতে। তবে এখন আর ক্লান্তময় দুপুরে তাকে মন খারাপ করে এক মনে একদিকে তাকিয়ে থাকতে দেখি না। চেষ্টা করব এভাবে সারা জীবন রাখার। তো আপনারাও দোয়া করবেন। আর হ্যাঁ, গল্পটা কেমন হয় সেটাও কমেন্ট করবেন। তৈরি থাকবেন নতুন গল্পে। দেখা হচ্ছে আবারও। টাটা।